ভরা বিয়েবাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। পুরো বিয়েবাড়ির মানুষ স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কেউ কিচ্ছু বলতে পারছে না। আমার আব্বু আম্মু আর ছোট ভাইও কিচ্ছু বলছে না, শুধু দেখে যাচ্ছে। আমার উঠবি সেও কিচ্ছু বলতে পারছে না। সামান্য কিছু ফটোর পাওয়ার যে এত, তা জানা ছিল না আমার। আজকের এই পরিস্থিতির জন্য শুধু আমিই দায়ী। আমার জন্যই এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেদিন যদি এই ছবিগুলো না তুলতাম তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না। আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে আমি এই মানুষটাকে চিনি না। এমন একটা সময় ছিল যে আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম। তার অবহেলা, অপমান, অনেক কিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি। কিন্তু সেদিনের পর তার দেওয়া আঘাত, অভিমান এবং অপমান, আমি মরে গেলেও নাকি তার কিছুই যায় আসে না। সেদিনের পর থেকে আমি আর তার দিকে ফিরেও তাকাইনি, তার সামনে যাইনি। পুরো 1 মাস আমি তার সামনে যাইনি, তার মুখটাও দেখিনি 1 মাস। সব সময় ঘরে ঢুকেছিলাম আমি 1 মাস। কিন্তু হঠাৎ করে যে বিয়ের মাঝখানে এসে আমাকে বিয়ে করে নিবে ভাবতে পারিনি। কিছুক্ষণ আগের কথা, কাজী আমাকে কবুল বলতে বলল। এমন সময় আদিত্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাজির। তাকে দেখে রীতিমতো আমার চোখ রসগোল্লা হয়ে গেল। আদিত্য সোজা আমার কাছে এসে বলল, জানেমান এইভাবে বিয়ে করে নিলে হবে? আদিত্যের কথা শুনে আমি জাস্ট হা হয়েছিলাম। কি বলতে চাচ্ছে উনি? এমন সময় আমার আব্বু আদিত্যের সামনে এসে আদিত্যকে বলল, তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের বিয়েতে এসে এভাবে কথা বলছো। শ্বশুরমশাই এক কথা কেন বলছেন বলুন তো? আমি আপনার মেয়েকে বিয়ে করব, আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন? একদম বাজে কথা বলবি না। কুল শ্বশুরমশাই, আমরা একে অপরকে ভালোবাসি, একসাথে অনেকটা সময় কাটিয়েছি। আপনাকে আর কিছু বোঝাতে হবে না, সব তো বুঝতে পারছেন নাকি? এমন সময় আমার উডবি রাসেল এসে বলল, তোর স্বাস্থ্য কম না? তুই আমার উদ্ভিকে নিয়ে বাজে কথা বলছিস? একদম তুই তোকারি করবি না, দেখ এগুলো। এই বলে আদিত্য কিছু ছবি ধরিয়ে দেয় রাসেলের হাতে। ফটোগুলো রাসেল দেখতে লাগলো। আর ফটোগুলো এমন ছিল রাতে 2টা মানুষের অনেক কাছাকাছি ছবি তোলা। একটার ভেতরে তো আমি আদিত্যকে কিস করছি। আব্বু এগুলো দেখে ছবিগুলো আমার সামনে নিয়ে এসে বলল, এই সব দেখছি আরো সে এসব কি দেখছি আরো সে তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে, শেষে কিনা এই গুন্ডাটার সাথে। এই বলে আব্বু আমাকে থাপ্পড় মারতে হাত ওঠালো। এমন সময় আদিত্য হাত ধরে নিয়ে বলল, এই ভুল একদম করবেন না শ্বশুরমশাই। আপনার সাহস তো কম নয়, আমার বাবার হাত ধরেন, কোনো অধিকার নেই আপনার। অধিকার লাগবে? ওয়েট। এই বলে আদিত্য আমাকে হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল। তারপর কাজীকে বলল, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। আমি আদিত্যের কথা শুনে হা হয়ে গেলাম। তারপর আমি রেগে আদিত্যকে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। সাথে সাথে আদিত্য হেসে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি জানতাম জানেমান তুমি এমনটাই বলবে, তাই বলছি বিয়েটা করে নাও। না হলে? না হলে কি করবেন কি আপনি? তুমি তো জানো তোমার পরিবারের সবাইকে লাশ বানিয়ে দেব। এটা করতে আমার হাত কাঁপবে না? প্লিজ আমার পরিবারের কিছু ক্ষতি করেন না। তাহলে যেটা বলছি সেটা করো। এমনটা কেন করছেন? বিনিময়ে আদিত্য কিছুই বলল না। তারপর কবুল বলার মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে গেল। আদিত্যের প্রতি রাগ ও ঘৃণা দুটোই বেড়ে গেল আমার। বিয়েবাড়িতে কেউ কিচ্ছু বলছে না, সবাই শুধু দেখে চলেছে। আদিত্যের পাওয়ারকে সবাই ভয় পায়। তারপর আদিত্য আমাকে বলল, তাহলে যাওয়া যাক বউ। আদিত্যের মুখে বউ কথাটা শুনে হা হয়ে দেখছিলাম আমি। এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পড়ল। আমি আব্বুর কাছে দৌড়ে গিয়ে বললাম, বাবা বাবা। অসুস্থ শরীর নিয়ে আমাকে চেঁচিয়ে বলে উঠল, একদম ওই মুখে আমাকে বাবা বলবে না। বাবা। আর সে তুমি ওকে চলে যেতে বলো, ওর মুখ দেখতে চাই না আমি। আরশি আমার আম্মুর নাম। এদিকে বাবা আরও অসুস্থ হয়ে পড়ছিল। তখন রাসেল এসে আব্বুকে দেখতে লাগলো, কারণ রাসেল হলো একজন ডাক্তার।
এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো বিয়ে বাড়ি থেকে। আদিত্যের কাছ দেখে ঘৃণা রাগ দুটোই হচ্ছিল আমার, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। বর্তমানে আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। আমার চোখ বেয়ে পানি পড়ছে আর ভাবতে লাগলাম আজ থেকে 1 মাস আগের কথা। 1 মাস আগে ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি। এমন সময় দেখলাম আমার থেকে কিছুটা দূরে আদিত্য দাঁড়িয়ে আছে। তাকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। আদিত্য হলো একজন বড় মাপের মাফিয়া, দেখতে অসম্ভব সুন্দর। তিনি মাফিয়া হলেও তার মনটা অনেক ভালো। উনি সেই সব মানুষদের সাথেই খারাপ আচরণ করে যারা গরিব মানুষের টাকা আত্মসাৎ করে এবং গরিব মানুষকে শোষণ করে, সব কিছু নিজের নামে করে কিন্তু প্রকাশ করে না। আদিত্যের এই কাজ দেখে ভালো লাগা থেকে ভালোবাসায় চলে যাই আমি, কিন্তু আদিত্য আমাকে পাত্তা দেয় না। নানাভাবে ফুল, চিঠি আরও অনেক কিছু দিয়ে প্রপোজ করেছি, কিন্তু আদিত্য সেগুলো খুলেও দেখতো না, সাথে সাথে ফেলে দিত। আদিত্যকে প্রথম দেখেই সেই লেভেলের ক্রাশ খাওয়া আমি, তারপর তার কাজ দেখে ফিদা। আদিত্য বলতেই পাগল আমি, কিন্তু এই আদিত্য ঠিকমতো তাকায়ও নি একবার আমার দিকে। এরপরে বেহায়া মনটা তার দিকে এগিয়ে যায় বেশি। হুট করে আদিত্যের সামনে দৌড়ে গিয়ে বললাম আমি, জানেমান তুমি এখানে কি করছো? আমায় দেখে আদিত্য রেগে গিয়ে বলল, আবার তুমি? তোমার সমস্যা কি? কতবার বলেছি তোমায় এসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায়। তোমার কি ভয় হয় না আমাকে দেখে? এমন কেন করেন বলুন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা? হা হা, নেক্সট টাইম যেন তোমাকে না দেখি, খুন করে দিব। আমিও খুন করে দিব ভালো না বাসলে। বিনিময়ে আদিত্য কিছুই বলল না, গাড়ি করে চলে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, মিস্টার মাফিয়া, কবে যে আমায় ভালোবাসবে? ভালো তো তোমাকে বাসতেই হবে, এই ভেবে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাত 8টা। ফোনে আদিত্যের ছবির দিকে তাকিয়ে আছি আর বলছি, মাফিয়া জানেমান, তুমি কবে আমার হবে? এই আরুষির প্রেমে তোমাকে পড়তেই হবে। আর বলবে, আরুষি আই লাভ ইউ। যেখানে আমার জন্য অর্ধেক ছেলে পাগল আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। হঠাৎ করেই দাঁড়িয়ে বারান্দায় চলে গেলাম, গ্রিল ধরে আকাশটা দেখতে লাগলাম। কি সুন্দর আকাশটা, তাকালেই মনটা ফ্রেশ হয়ে যায়। আকাশ দেখছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড মিষ্টি। আমি রিসিভ করে বললাম, বল। কালকে রেডি থাকিস, এক জায়গায় যাব। কোথায়? এই জায়গায় মেলা। আগে বলবি না? ঠিক আছে, যাব। তারপর আমি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ শেষ করে বাসায় এসে মিষ্টিকে তাদের বাসা থেকে নিয়ে মেলায় গেলাম। মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় দৌড়াচ্ছি আমি, আমার পেছনে দৌড়াচ্ছে কিছু বাজে ছেলে। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। এখন কে বাঁচাবে আমায়? কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে বাড়ি ফিরছিলাম, মিষ্টি তাদের বাড়ির রাস্তায় আসা এসে চলে গেল, আর আমি আনমনে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় কিছু বাজে ছেলেকে পেছনে আসতে দেখে ভয়ে ঘাবড়ে যাই আমি। ধীরে ধীরে স্পিড বাড়িয়ে পরক্ষণেই দৌড়াতে শুরু করলাম, আর ছেলেগুলো দৌড়াচ্ছে আমার পেছনে। এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি আমি, ছেলেগুলো আমার পেছনে দৌড়াচ্ছে। এদিকে আদিত্য গাড়ির উপরে বসে লাগাতার স্কম করছে যাচ্ছে, তার পাশে তার বন্ধুরাও আছে। মাঝে মাঝেই আদিত্য এমন করে মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় এসে বসে থাকে। কেন থাকে তার বন্ধুরাও জানে না, ভয়ে কখনো জিজ্ঞেস করেনি। এদিকে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম। হাঁপাতে হাঁপাতে একটু দাঁড়িয়ে পড়লাম আমি। হঠাৎ সামনে আদিত্যকে দেখে নিমিষেই ভয় গায়েব হয়ে গেল আমার। এমন একটা মুহূর্তে আদিত্যের সাথে দেখা হবে ভাবতে পারিনি আমি। এমন পেছনে এসে দাঁড়ালো ছেলেগুলো, সাথে সাথে দৌড়ে গিয়ে আদিত্যের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। হাঁপাতে হাঁপাতে আদিত্যকে বললাম, জানেমান, এইভাবে এত রাতে দেখা হবে ভাবতে পারিনি। প্লিজ ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচাও আমায়। ওদিকে আদিত্য এত রাতে একটা মেয়েদের কণ্ঠ শুনে অবাক হয়ে আরেকবার সিগারেটে টান দিয়ে সামনে তাকায়। আবার আরুষিকে দেখে কিছু বলল না সে। হাতের ইশারা দিয়ে তার বন্ধুদেরকে ওর পেছনের ছেলেগুলোকে ইশারা করলো।
সাথে সাথে আদিত্যর বন্ধুরা আরুষির পেছনে থাকা ছেলেগুলোর দিকে দৌড়ে গেল। আদিত্যের বন্ধুদের দৌড়াতে দেখে ওর পেছনে থাকা ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। ওদিকে আরুষি ছেলেগুলোকে পালাতে দেখে খুশি হয়ে আদিত্যকে বলল। এত সময় আদিত্যর বন্ধুরা এসে আদিত্যকে বলল। থ্যাংক ইউ জানেমান। এত রাতে এখানে কি করছো? ও কিছু না, বান্ধবীর সাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম। এমন সময় আদিত্যর বন্ধুরা এসে আদিত্যকে বলল। ভাই, সব লোকগুলো ভয়ে পালিয়েছে। চলে গেছে, ভালো হয়েছে। তো তোমরা এখানে এত রাতে কি করছো? একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও, গাড়ি করে হাঁটতে বেরিয়েছিলে? এত বকবক না করে বাড়ি যাও, এত প্রশ্ন করো কেন? না মা, এমনি জিজ্ঞেস করলাম। এই বলে আমি চুপ করে দাঁড়িয়ে পড়লাম। আমাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য আমাকে ধমক দিয়ে বলল, কি হলো? কথা কি কানে যাচ্ছে না? একা যাব না, আমায় বাড়ি পৌঁছে দাও জানেমান। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার মাথা ঠিকই আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর একটু আগে কতগুলো বাজে ছেলে আমার পিছু নিল। কোথায় বলবে তোমায় পৌঁছে দেই? তা না। ঠিক আছে রাশেদ, তুই গিয়ে ওকে বাড়ি পৌঁছে দে। ও কেন যাবে? তুমি যাবে জানেমান। আচ্ছা চলো জানেমান, আমরা একসাথে হেঁটে বাড়ি যাই। আমার কথা শুনে আদিত্য আমার দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু তাকে পাত্তা দেয় কে? হুট করে আদিত্যর হাত ধরে হাঁটা শুরু করলাম আমি। আদিত্যর সাথে ওর বন্ধুরাও ছিল, তারা কিছু বলল না। আদিত্য নীরবতায় চললো আমার সাথে। আমি হাঁটছি আর আদিত্যর হাত ধরে নানান কথা বলছি। আমি আমার মতো বকবক করেই চলেছি, কিন্তু আদিত্য কোনো কথা বলছে না। ও ওর মতো বিড়ি খেয়েই চলেছে। হুট করে আমি আদিত্যর সামনে দাঁড়িয়ে পড়লাম আর তার হাত থেকে বিড়িটা নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললাম, আমি এত বকবক করছি আর তুমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি। সাথে সাথে আদিত্য রেগে আমার হাত চেপে ধরে বলল, তোমার সমস্যা কি বলো তো? সারাদিন শুধু বকবক আর বকবক। কতবার বলেছি তোমায় বিয়ে করব না, আমি অন্য কাউকে করব, তবুও তোমাকে না। কি? আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে খবর আছে তোমার। তোমাকে আমায় বিয়ে করতেই হবে। না, আমি তোমাকে বিয়ে করব। আমি রেগে কথাগুলো বললাম। কি যেন মনে করে হুট করে আদিত্যের পকেট থেকে ফোনটা বের করে উড়াধুরা ছবি তুলতে শুরু করলাম আমি। কেন করলাম জানা নেই আমার, ভালো লাগছিল। আদিত্য আমার কাছে দেখে রেগে বলল, এসব কি করছো তুমি? তুমি কেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে না করতে পারো তার ব্যবস্থা। এই বলে তুমি যেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে না পারো তার ব্যবস্থা। এই বলে আদিত্যর খুব কাছে ছবি তোলা শুরু করে দিলাম আমি। আমার কাজ দেখে আদিত্য বিরক্ত হয়ে তার ফোনটা নেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল, কিন্তু আমি দিব না। এক পর্যায়ে আমি আদিত্যর গালে কিস করে বসি আর আমার হাতে ফোনের ক্যামেরা অন থাকায় চাপ লেগে ছবি উঠে যায়। এমন কিছু হয়ে যাবে এটা আমি বা আদিত্য কেউই বুঝতে পারিনি। আদিত্য তার ফোনটা আমার হাত থেকে নিয়ে চেঁচিয়ে বলল, এসব কি করলে তুমি বেয়াদব মেয়ে? আদিত্যের ধমকে কেঁপে উঠলাম আমি। পরক্ষণে কিছু না ভেবে দৌড়ে আদিত্যের কাছ থেকে চলে এলাম আমি। জানি ওখানে থাকা মানেই বিপদ। একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছে কিছুই করিনি। এদিকে আদিত্য রাগে গজগজ করতে করতে চলে গেল আর আরুষি তো হাজারটা গালি দিতে লাগলো। বেশি বার বেড়ে গেছে মেয়েটার, এসব বলতে বলতে চলে গেল। এদিকে আমি বাড়ি এসে সোজা দৌড়ে রুমে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম। একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। এইভাবেই কাটছিল আমার আর আদিত্যর দিন। প্রতিদিন বিভিন্নভাবে আমি আদিত্যকে বিরক্ত করতাম, নানাভাবে জ্বালাতন করতাম, আর আদিত্য শুধুই আমাকে ইগনোর আর অপমান করত। আমি ভেবেছিলাম কখনো না কখনোই আদিত্য আমাকে ভালোবাসবেই। আমার প্রতি একটু হলেও ফিলিংস ছিল আদিত্যের, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন। আজকে ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান, এই বছরে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য, আর আমি সিনিয়র হওয়ার জন্য তার দায়িত্ব আমাদের উপরেই পড়েছে। আজকে সবাই শাড়ি পরে যাবে ভার্সিটি, তাই আমিও শাড়ি পরে যাব ভাবতেই খুশি খুশি লাগছে। শাড়ি বরাবরের ফেভারিট আমার। একটা কলা পাতা রঙের শাড়ি পরে নিলাম আমি। মুখে হালকা মেকআপ, চোখে কাজল দিয়ে তৈরি আমি। এমন সময় রুমে আসলো বৃষ্টি, সেও শাড়ি পরেছে। তারপর দুজনেই খুশি হয়ে চলে গেলাম ভার্সিটি। দুপুরের দিকে সব স্যার ম্যাডামের ভাষণ শেষ করে অনুষ্ঠান প্রায় শেষের দিকে।
এক রাশ বিরক্তি মাথায় নিয়ে বসেছিলাম আমি। এদিকে আদিত্য এবং তার বন্ধু দৌড়াচ্ছিল একটা ছেলেকে ধরার জন্য। ছেলেটার দোষ ছিল ড্রাগ পাচার করত। আদিত্য সেটা জানতে পেরে ছেলেটাকে ধরার জন্য দৌড়াচ্ছিল। আদিত্যর সামনে থাকা ছেলেটা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ভার্সিটিতে ঢুকে যায়, আর সাথে সাথে আদিত্যও ঢুকে যায়। এদিকে ভার্সিটির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো সবাই। এমন সময় গুলির শব্দ, সাথে সবার দৌড়ানি দেখে ঘাবড়ে গেল আরুষি। সবাই দৌড়াচ্ছে এমন সময় মিষ্টি বলল, আরুষি, তাড়াতাড়ি ছুটে আয়। ওর কথা মতো আমিও দৌড়াতে শুরু করলাম। এমন সময় কোথা থেকে যেন একটি ছেলে এসে আমার হাত ধরে টেনে মাথায় বন্দুক ঠেকিয়ে বলল। ছেলেটির কথায় আমিও তাকালাম আদিত্যের দিকে। ভয়ে কলিজা কেঁপে উঠছে আমার। আবার কোথাও থেকে মন বলে উঠছিল আদিত্য বলবে আমায় ছেড়ে দিতে, কিন্তু না। ছেলেটির কাজে আদিত্য হাসলো, হেসে বলল, তাই নাকি? তা দে না। ও আমার বউ নাকি অন্য কিছু যে তোকে ভয় পাবো আর ছেড়ে দিব? এদিকে আদিত্যের এমন কথা শুনে আমি হা হয়ে গেলাম। আমি মরে গেলেও কিছুই যায় আসে না আদিত্যের। মুহূর্তের মধ্যে আদিত্যের প্রতি আমার সব ইচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন আদিত্যের দেওয়া আঘাত আমি মেনে নিতে পারিনি। আমি মরে গেলেও যার কিছুই যায় আসে না, সে যাই হোক কোনো দিন আমায় ভালোবাসতে পারবে না। এদিকে আদিত্যের কথার তালে তালে আদিত্যের বন্ধুটা পেছন থেকে ছেলেটিকে ধরে ফেলল, আর আরুষিকে ছাড়িয়ে ছেলেটিকে নিয়ে চলে গেল। ছেলেটি ছেড়ে দিতেই মিষ্টি এসে ধরল আরুষিকে। মুহূর্তের মধ্যে সব কালো অন্ধকারে ডুবে গেল। অতিরিক্ত ভয় আর আদিত্যের দেওয়া আঘাত দুটো একসাথে মস্তিষ্কের কোনো এক কোণে ধাক্কা মারল, আর আরুষি জ্ঞান হারালো। সেদিনের পর থেকে আরুষি আর আদিত্যকে জ্বালাতন করেনি, আর না কখনো ওর সামনে গেছে। পুরো 1 মাস ঘরবন্দি থেকেছে সে। শুধু রুমের ভিতরে বসে সব স্মৃতি একে একে দাফন দিয়েছে সে। এর ভিতরে তার বাবাও তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর সেও রাজি হয়ে যায়। কিন্তু এভাবে হুট করে আদিত্য এমন কিছু করবে সেটা কল্পনারও বাইরে ছিল আরুষির। বর্তমানে কি হলো? বাড়ি থেকে বের হও, আমরা এসে পড়েছি। হঠাৎ আদিত্যের মুখে এমন কথা শুনে কল্পনার জগৎ থেকে বাইরে এলাম আমি। মিটমিট চোখে তাকিয়ে দেখলাম ইয়া বড় একটা বাড়ি। আমি বের হলাম না গাড়ি থেকে। আমার কাজ দেখে আমাকে কোলে তুলে নিল আদিত্য। আদিত্যের এমন কাজ দেখে আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে। কষ্ট হচ্ছে আমার পুরনো কথাগুলো ভেবে। শুধু মস্তিষ্কের কোণে একটা কথাই বাজলো আমার, কেন এমন করলো সে? কেন এমন করলো আদিত্য? তারপর আদিত্য আমায় কোলে করে নিয়ে এসে একটা তুলতুলে সাদা বিছানায় বসিয়ে দিল। রাগ হচ্ছে ভীষণ আমার। আমি রেগে আদিত্যকে বললাম, হচ্ছে কি এইসব? এইসব করার মানে কি? জোর জবরদস্তি করে বিয়ে করলেন কেন আমায়? বলবো পরে, তুমি এখন রেস্ট নাও জানেমান। বাকি কথা পরে হবে। আগে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? থাকবো না আমি এখানে আপনার সাথে। এই বলে যেই না বিছানা থেকে উঠতে যাব, সাথে সাথে আদিত্য আমায় বিছানার সাথে চেপে ধরে বলল, এ ধরনের ভুল একদম করো না ডার্লিং। 1 মাস প্রচুর পড়িয়েছ আমায়, এর শাস্তি তোমায় পেতে হবে। আপনাকে পুড়িয়েছি মানে? আমাদের দেখা হলো কোথায়? এত কথা এখন বলতে পারবো না। চুপ করে বসে থাকো এখানে। এক পা নড়ালে পা ভেঙে বসিয়ে রাখবো এখানে। আজকে আমি খুব খুশি, তাই আজকে রাগাবে না আমায়। এই বলে আমায় ছেড়ে দিয়ে দরজার সামনে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল আদিত্য। আদিত্যের কাজে চরম বিরক্ত আমি। কি পেয়েছি কি আমায়? যখন যা ইচ্ছা তাই করবে নাকি? বিছানার চাদর চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করছি আমি। কিছুক্ষণ পর আদিত্য হাতে করে খাবার নিয়ে রুমে আসলো। আদিত্যকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একদমই সহ্য হচ্ছে না। এই ছেলেটার জন্য না কত অবহেলা সহ্য করেছি আমি, কতবার নিজে নিজেই আঘাত করেছি আদিত্যের স্মৃতি ভুলে যাওয়ার জন্য। কত কিছুই না করেছি আমি, আর সেই আদিত্যই কিনা কোনো কিছু মেনে নিতে পারছি না আমি। আদিত্য খাবারগুলো নিয়ে আমার পাশে এসে বসলো। পাশে এসে বসে বলল, এখনো ফ্রেশ হওনি? তুমি কি চাও আমি ফ্রেশ করিয়ে দেই? একদম বাজে কথা বলবেন না। আমার ভালো লাগেনি তাই ফ্রেশ হইনি। হাসলো আদিত্য। আদিত্যের হাসি একদম সহ্য হচ্ছে না আরুষির। গা পিত্তি চলে যাচ্ছে ওর। আদিত্য তার হাসি থামিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হতে হবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি করছি? বেশ করেছি। কি পেয়েছেন কি? যা বলবেন তাই করতে হবে নাকি? আপনি চেয়েছেন আপনার জীবন থেকে সরে যাই আমি।
সরে গিয়েছি আমি। তাহলে আজ কেন আপনি এমন করলেন? উত্তর দিন আমায়। তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি, তবে এখন নয়, পরে। কিন্তু আমি যে এখনই শুনবো। এত বকবক করো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে মানে? মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে। কেন করছেন? আপনার জন্য আমার পরিবার এখন আমাকে ঘৃণা করে। বলতে বলতে কেঁদে উঠল আরুষি। আদিত্য ওর কাছে চেঁচিয়ে বলল, চুপ, একদম কথা বলবা না। চুপ করব মানে? আগে প্রশ্নের উত্তর দিন, কেন করছেন এমন? আর কিছু বলার আগে আদিত্য আমার মুখে খাবার ভরে দিল। আচমকা এমন হওয়াতে আমি পুরো বোকা বনে গেলাম। এখন কথাও বলতে পারছি না। আদিত্য খাবার খাইয়ে দিতে দিতে শান্ত সুরে বলল, বলবো সব, তবে পরে। আগে একটু সময় দাও আমায়, সব ঠিক করে দিব আমি। আরুষি আদিত্যের এই সান্ত্বনা একদমই সহ্য হচ্ছে না। জোর জবরদস্তি করে আদিত্য ওকে খাবার খাইয়ে দিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি ফ্রেশ হব না, এইভাবেই থাকবো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিব। উল্টোপাল্টা কথা একদম বলবেন না আমায়। আপনাকে সহ্য হচ্ছে না আমার। রুম থেকে বেরিয়ে যান। চেঁচিয়ে কথাটা বললাম আমি। চেঁচাতে চেঁচাতে এক পর্যায়ে কেঁদে উঠলাম আমি। আদিত্য কিছুটা ঘাবড়ে গেল আমার কাজে। শেষমেশ সে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। আদিত্য যেতেই আমি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। আমার একদম সহ্য হচ্ছে না আদিত্যকে। এদিকে ড্রিঙ্ক হাতে নিয়ে বসে আছে আদিত্য। এই 1 মাস দিনগুলো কিভাবে কেটেছে ভাবতেই অবাক হয় আদিত্য। এই 1 মাসে আদিত্য বুঝতে পেরেছে আরুষির প্রতি তার অনুভূতি আর ভালোবাসা। কথায় আছে না, কাছে থাকলে কেউ বুঝতে পারে না গুরুত্ব কতটা, দূরে গেলেই বোঝা যায় তার শূন্যতা। আদিত্যও বুঝেছে আরুষির শূন্যতা। এমনটা নয় যে সে খুব কষ্ট পাচ্ছে আরুষির ব্যবহারে, সেও কম অবহেলা করেনি আরুষিকে। আর সেই অবহেলার যন্ত্রণা পেয়েছে আদিত্য এই 1 মাস। চোখ বন্ধ করে আদিত্য ভাবতে লাগলো সেই পুরনো দিনগুলির কথা। আগের দিনগুলি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আরুষির সাথে দেখা হয়নি আদিত্যের। প্রথম প্রথম ভালো লাগলেও পরে ভালো লাগেনি আদিত্যের। ভিতরে ভিতরে আরুষির শূন্যতা অনুভব করছে সে। আরুষির পাগলামি মনে করে হঠাৎ করে হেসে ওঠে আদিত্য। আচমকা এমন হেসে উঠায় তার বন্ধুরা অবাক হয়। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে আদিত্যকে, কি হলো ভাই? না, তেমন কিছু নয়, বাদ দে। ও আচ্ছা ভাই। আচ্ছা, ওই মেয়েটাকে আর দেখছি না কেন বলতো? আগে তো রোজ 3 থেকে 4 বার সামনে আসতো। আদিত্যর কথা শুনে তার বন্ধু রাশেদ অবাক হয়ে আদিত্যকে জিজ্ঞেস করে। ভাই আপনি কি মেয়েটাকে মিস করছেন? সাথে সাথে আদিত্য চমকে উঠল। কাপা কাপা গলায় রাশেদকে বলল, মিস করতে যাব কেন, এমনি বললাম। ও আচ্ছা ভাই, জানি না, গত কয়েকদিন ধরে আমরাও দেখিনি মেয়েটাকে। ঠিক আছে, বাদ দে। ঠিক আছে ভাই। এই বলে আদিত্য টপিক চেঞ্জ করে নিল। আদিত্য নিজেও অবাক, সে কি মেয়েটাকে সত্যি মিস করতেছে নাকি? ধুর, যা হয়েছে ভালো হয়েছে, আর মেয়েটার স্টুপিড কাণ্ডগুলো দেখতে হবে না। এসব ভেবে আদিত্য নিজের কাছে মন দেয়। কিন্তু যত দিন যাচ্ছিল আরুষির প্রতি আদিত্য তার শূন্যতা বেড়েই যাচ্ছিল। একটা সময় সত্যি সত্যি আদিত্য মিস করতে শুরু করে আরুষিকে। আরুষির করা পাগলামিগুলো খুব মনে পড়ে তার। রাতে ঘুমও হয় না ঠিকমতো আদিত্যের। ধীরে ধীরে আদিত্য দিশেহারা হয়ে পড়ে আরুষির জন্য। এভাবেই কাটছিল দিন। ড্রিঙ্ক হাতে বসেছিল আদিত্য। এমন সময় তার বন্ধুরা এসে তার পাশে বসে। আদিত্য নেশাগ্রস্ত অবস্থায় রাশিদকে জিজ্ঞাসা করে, মেয়েটার কোনো খবর পেলি? ভাই খবর তো পাননি, শুধু শুনেছি মেয়েটা কয়েকদিন যাবৎ ভার্সিটিতে আসছে না। ভার্সিটি? ভার্সিটি নামটা শুনেই আদিত্যের সেদিনের ঘটনা মনে পড়ে গেল। এমন সময় রাশেদ বলে উঠল, ভাই যতদূর মনে পড়ে মেয়েটা লাস্ট সেই দিন ভার্সিটিতে গিয়েছিল, হয়তো সেই দিনের ভয় পেয়েছিল। সেই দিন ওর মাথায় গুলি ধরেছিল আরাফ। যে করি হোক, মেয়েটাকে খুঁজে বের কর। মেয়েটাকে আমার চাই, মানে চাই। ঠিক আছে ভাই, চেষ্টা করছি আমরা। এই বলে আদিত্যের লোকেরা চলে যায়। আর আদিত্য ড্রিঙ্ক করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। এদিকে রাশেদ নিজেও বুঝতে পারছে না আদিত্যের কাণ্ড। এতদিন মেয়েটা আসতো বলে বিরক্ত হয়েছে, আজ আসতেছে না বলে বিরক্ত হচ্ছে। অদ্ভুত। পরের দিন রাশেদের ডাকে ঘুম ভাঙে আদিত্যের। আদিত্যের ঘুম ভাঙতেই রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কি সারা রাত মেয়েতে ছিলেন নাকি? ওসব বাদ দে, আগে বল, মেয়েটার কোনো খবর পেয়েছিস? পেয়েছি, তবে কি তবে? ভাই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পর তার বিয়ে। রাশেদের কথা শুনে আদিত্য রেগে গিয়ে রাশেদের কলার চেপে ধরে বলে। মুহূর্তের মধ্যে আদিত্যের মাথা খারাপ হয়ে যায়। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হয় তার। পুরো রোমের জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়।
সে কিছুতেই মেনে নিতে পারেনি আরুষির বিয়ে। শেষে আদিত্যের মাথায় ওই ছবিগুলোর কথা মনে পড়ে আর বিয়ের দিন। বর্তমানে ভাই, ভাবির জন্য জামা কাপড় কিনে আনতে বলেছিলেন না? এই যে এনেছি ভাই। হঠাৎ রাশেদের কণ্ঠ শুনে আদিত্য তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। আনমনে বলে উঠল সে। কি? এই ভাবির জন্য জামা কাপড়। ও, ওগুলো ওখানে রেখে যা তোরা। ঠিক আছে ভাই। এই বলে চলে যায় রাশেদ। আবার ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয় আদিত্য। রাত 2:45। আদিত্য ঠুলতে ঠুলতে আরুষির রুমে ঢুকলো। আদিত্য ঢুলতে ঢুলতে গিয়ে বসে পড়লো আরুষির পাশে। আনমনে ঘুমিয়ে আছে আরুষি, মায়াবী তার মুখ। আনমনেই আদিত্যর হাত চলে যায় আরুষির গালে। ওদিকে আচমকা গালে কারো স্পর্শ পেতেই হালকা নড়ে উঠল আরুষি। হাসলো আদিত্য। আনমনেই বলে উঠল সে। যখন তুমি আমার কাছে ছিলে তখন হয়তো বুঝতে পারোনি তোমার জায়গা কোথায় আমার কাছে। এখন যখন বুঝে গেছি একবার, আর ছাড়ছি না তোমায়। সব সময় আগলে রাখবো। তোমার অভিমান ভাঙিয়ে নতুন করে শুরু করব সব কিছু। এটুকু বলেই আরুষির গালে একটা চুমু দেয় আদিত্য। তারপর চুপটি করে আরুষির পাশে গিয়ে শুয়ে আরুষিকে জড়িয়ে ধরে বলল, অনেক দিন ঘুম হয়নি আমার, আজকে আরামে ঘুম দিব আমি। এইটুকু বলেই ঘুমিয়ে পড়ে আদিত্য আরুষিকে জড়িয়ে ধরে। আর আরুষি, সে হয়তো আদিত্যের বলা কথাগুলো শুনতেই পায়নি। শুনল হয়তো। এদিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, বুঝতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্যকে দেখে কি রিয়াকশন দেওয়া উচিত তা ভুলে গিয়েছি আমি। রাগ অভিমান সব একসাথে মাথার ভেতর ভনভন করছে। হুট করেই আদিত্যকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম আমি। বিরক্ত লাগছে সব কিছু। আনমনেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপরে শাড়ির কুচি ধরে হাঁটতে শুরু করলাম আমি। আদিত্যের রুমটা অনেক বড়, সব দিকে রয়েছে দামি দামি জিনিসপত্র। হঠাৎই চোখ পড়লো বিছানা থেকে কিছু দূরে থাকা একটা আয়নার দিকে। হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম আমি। পুরো শরীর ব্যথা করছে আমার। কালকের সাজে এখনও সজ্জিত আমি। আয়নার দিকে তাকাতে চমকে উঠলাম আমি। চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, গায়ের গয়নাগুলো সব ওলট পালট হয়ে গেছে, কাজল সব লেপটে গেছে আমার। এক কথায় আমাকে পুরো পাগলের মতো দেখাচ্ছে। সব একে একে খুলতে শুরু করলাম আমি। কানের ভারী দুল, গলায় থাকা ভারী নেকলেস, শাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু কথা হলো, এটা খুললে কি পরবো আমি? আনমনে প্রশ্নটা করে বললাম আমি নিজেকে। এমন সময় চোখ বন্ধ করতে আদিত্য বলে উঠল, ওই আলমারিতে অনেকগুলো শাড়ি আর সালোয়ার কামিজ সহ প্রয়োজনীয় সব আছে, পরে ফেলতে পারো। আদিত্যের কথা শুনে কিছু বললাম না আমি। কোনো কিছু বলার মুড নেই আমার। হাঁটতে হাঁটতে আলমারির সামনে এসে দাঁড়ালাম, কিন্তু আলমারির চাবি কোথায় পাবো? এমন সময় আদিত্য তার হাত এগিয়ে দিয়ে বলল, এই চাবি। এবারে আদিত্যের কাজে অবাক আমি। বুঝলো কেমনে? আমি ভাবনার মাঝে আদিত্য বলে উঠল, এত বোঝার কি আছে? আলমারির কাছে যাচ্ছ, চাবি ছাড়া খুলবে কি করে? আদিত্যর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তার কাছে গিয়ে হাত থেকে চাবিটা নিয়ে নিলাম আমি। তারপর আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। এত জামা কাপড়, সেখানকার একটা রেড কালারের শাড়ির দিকে চোখ গেল আমার। সেটা নিয়ে আনমনে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে আদিত্য হাসল। তারপর চোখ বুজে নিল সে। হঠাৎ করেই চেঁচানোর শব্দ শুনে লাফ দিয়ে উঠল আদিত্য। বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই আরুষি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আরশোলা। এদিকে আচমকা এমনটা হওয়ায় আদিত্য প্রথম ঘাবড়ে যায়, পরক্ষণেই হাসলো সে। তারপর আমার কানের কাছে এসে ঝুঁকে বলল সে, সকাল সকাল এইভাবে চমকে দিলে তো আমি হার্ট অ্যাটাক করবো ডার্লিং। এতক্ষণ পরে কারো মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। ছোটবেলা থেকে আরশোলা খুব ভয় পাই আমি। কিছুক্ষণ আগে শাওয়ার অন করতেই আচমকা এমন একটা আরশোলা দেখে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি। এই মুহূর্তে কোনো বিচ্ছিরি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। আস্তে আস্তে চোখ খুললাম আমি। আদিত্যকে হাসতে দেখে ভীষণ রাগ হচ্ছে আমার, কিন্তু কিছু বলতে পারছি না। আচমকা আদিত্যকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আমি। ভয় করছে এখনো। চোখ খুলতে আবারও আরশোলাকে দেখে চেঁচিয়ে উঠলাম আমি। আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম, ওয়াশরুমের দরজাটা বন্ধ করে। ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আজকের গোসল করা হবে না মনে হয় আমার। এদিকে আমার কাণ্ড দেখে আদিত্য হাসতে হাসতে শেষ। কি করব কিছুই বুঝতে পারছি না। চেঁচিয়ে আদিত্যকে বললাম, এতে হাসির কি আছে? হাসবো না? আদিত্যের মতো একজন সাহসী ছেলের বউ হয়ে
তুমি কি না সামান্য আরশোলাকে ভয় পাচ্ছ? আমি কিন্তু এখন কান্না করে দিব। ওভাবে কান্না করার মতো কিছু বলিনি, তবে আরশোলাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিবেন মানে? ওইটাকে তো পেটানো উচিত, হাসলো আদিত্য। কিছুক্ষণের জন্য হলেও আদিত্য হাসির দিকে চোখ আটকে গেল আমার। কি সুন্দর হাসি! ছেলেটা এত সুন্দর কেন? হঠাৎ পুরনো কথা ভেবে রাগ হলো আমার। একটু গম্ভীর গলায় বললাম আমি, হাসার শেষ হলে এখন বলা হোক আমি গোসল কোথায় করব? আমার কথা শোনার পর আদিত্য হাসি থামিয়ে দিয়ে আমার দিকে উঠে আসতে লাগলো। আচমকা আদিত্যের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি, তবে প্রকাশ করলাম না। স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম তার দিকে। পরক্ষণে আবার চোখ নামিয়ে ফেললাম। এদিকে আদিত্য এগোতে এগোতে একদম আমার কাছে এসে চলেছে। শরীরের পশম দাঁড়িয়ে উঠল আমার, শ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম। আদিত্য ওয়াশরুমের দরজার দিকে হাত লাগিয়ে দাঁড়ালো। তার এমন কাজে ঘাবড়ে গেছি আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আচমকা আদিত্য ঝুঁকে পড়লো আমার দিকে। সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আদিত্য আরুষির কাছে হাসলো, তারপর আরুষির কানের কাছে ঝুঁকে বলে উঠল সে, এভাবে ভেজা অবস্থায় সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে সুন্দরী। আদিত্যের মুখে এমন কথা শুনে পুরোই শক খেলাম আমি। এতক্ষণ পর মনে পড়েছে যে আমি ভিজা অবস্থায় ছিলাম। ছি ছি, কি একটা বিচ্ছিরি অবস্থা। আমি রাগে লুক নিয়ে তাকালাম। ইচ্ছে করছে শালার মাথাটা বাড়ি দিয়ে ফাটিয়ে দেই। হুট করে আদিত্য ওয়াশরুমে দরজা খুলে ভিতরে চলে গেল। চারপাশে তাকিয়ে কোথাও আরশোলা না দেখে বলে উঠল সে, চলে গেছে, এখন গোসল করে নাও। আদিত্যের কথা শুনে পেছন থেকে টিপ টিপ চোখে তাকালাম আমি চারপাশে। সত্যিই নেই, কি বাজে আরশোলা মাইরি। উফ, বাঁচা গেল। তারপর আদিত্য চলে গেল, আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ। আসলেই পাগলি একটা। বিকেলে আনমনে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি। কষ্ট হচ্ছে খুব। পরিবারের সবাই আমাকে ঘৃণা করছে। কোথাও না কোথাও এসবের জন্য আমিই দায়ী, কিন্তু এখনো বুঝলাম না আদিত্য এমন কিছু কেন করলো। এই প্রশ্নটা মাথা খারাপ করে দিচ্ছে আমার। এমন সময় আকাশ কালো মেঘে এসে ঢেকে গেল। শহরটা পুরো কালো মেঘে ছেয়ে গেল। আকাশ গর্জন করছে, হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে। হঠাৎ মনে পড়ে গেল এই বৃষ্টির দিনে ছোট ভাইয়ের সাথে করা দুষ্টু মিষ্টি মজাগুলো। ছাদে উঠে লাফালাফি। সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। কিছুক্ষণের মধ্যেই মেঘের কোল থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। গাছের পাতা সহ আশেপাশের জায়গা থেকে টপ টপ করে বৃষ্টির শব্দ কানে এসে বাজতে লাগলো। আনমনে ব্যালকনির রেলিংয়ের বাইরে হাত চলে গেল আমার। বৃষ্টি বরাবরই পছন্দ আমার। আজকে ভালো লাগছে। ব্যালকনিতে বৃষ্টির পানি ছিটকে আসছে ভেতরে। বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি। হুট করেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। এদিকে আদিত্য রুমে এসে দেখলো পুরো রুম অন্ধকার, এই ঢেকে গেছে। তবে বাইরে বিন্দু আলোতে সবটা দেখা যাচ্ছে। আশেপাশে তাকিয়ে কোথাও আদিত্য আরুষিকে দেখল না। হঠাৎ তার চোখ গেল ব্যালকনির দিকে। মৃদু আলোতেই আদিত্য হেঁটে চলল আরুষির কাছে। পুরনো কথাগুলো সব ভেসে আসছে সামনে আরুষির। পরিবারের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে, আবার আদিত্যের অবহেলাগুলো সব একে একে বেরিয়ে যাচ্ছে। চোখ বেয়ে পড়ছে পানি। আনমনেই আরুষি বলে উঠল, কেন এমন হলো আমার সাথে? আমি তো কিছু ভুল করিনি। আনমনেই ভালোবেসেছিলাম আমি তাকে। আর ভালোবাসার মানুষকে এত কষ্ট দেয় জানা ছিল না আগে। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি আমি। বৃষ্টির পানি আর চোখের পানিতে মিশে যাচ্ছি। হুট করে কেউ পেছন থেকে হাত দিল কাঁধে। হঠাৎ কি হলো জানা নেই। হুট করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। তারপর কেঁদে কেঁদে বলে উঠলাম, কেন এমন করলে তুমি? আমি তো শুধু ভালোবেসেছিলাম তোমায়। হাজার হাজার স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে। তোমায় তো শুধু ভালোই বেসেছিলাম। আর ভালোবাসলে বোঝাতে কষ্ট পেতে হয়। কেন এমন করলে আদিত্য? কথা বলে কেঁদে উঠলাম আমি আদিত্যকে জড়িয়ে ধরে। এদিকে আরুষির প্রশ্নের কি উত্তর দিবে জানা নেই আদিত্যর। এতক্ষণ চুপটি করে শুধু কথাগুলো শুনতেছিল আদিত্য। সে জানে সে ভুল করেছে, খুব বড় ভুল করে বসেছে। তার নিজের একটু দেরি হয়ে গেছে, আর তার এই ভুলের জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে আর আরুষিকেও কষ্ট দিচ্ছে।
কিছু না বলেই আদিত্য আরুষিকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তাদের কোনো হুঁশ নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুজনের মনেই কষ্ট আছে। কারোটা প্রকাশ পাচ্ছে, আর ওটা বুকের গহীনের তলে ডুবে যাচ্ছে। হয়তো কোনো একদিন প্রকাশ পাবে, হয়তো না। রাত 11টা। কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আরুষি, আর তার পাশে তার হাত শক্ত করে জড়িয়ে আছে আদিত্য। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তার, কিন্তু সে কি করত? যদি সত্যি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, তাহলে সে কি করে বাঁচত? ছোটবেলা থেকেই সে একা থাকে, হঠাৎ যখন কাউকে নিয়ে বাঁচতে চাচ্ছে, তখন সে দূরে সরে যাচ্ছে কেন? উত্তর মেলে না আদিত্যর। সূর্যের ফুরফুরে আলোতে ভরে গেছে চারপাশ। সূর্যের হালকা চাপ মেশানো রোদ্দুর এসে পড়ছে আদিত্যের মুখে। বিছানায় মাথা দিয়ে আরুষির হাত জড়িয়ে ধরে কাল রাতে বসে বসে ঘুমিয়ে পড়েছিল সে। ধীরে ধীরে চোখ খুলল আদিত্য। এখনও ঘুমের রেশ কাটেনি তার। চোখ খুলে আরুষির ঘুমন্ত ফেসের দিকে তার চোখ আটকে গেল। আনমনে আদিত্যের হাত চলে গেল আরুষির গালের কাছে। গালে হাত রাখতেই চমকে গেল, কারণ আরুষির গাল প্রচণ্ড গরম। অসময়ে বৃষ্টিতে ভিজলে যা হয় আর কি। নিজের হাতে আরুষির কপালে হাত দিল, তারপর তার কপালে হাত দিয়ে তারপর দেখতে বুঝেছে কালকের বৃষ্টিতে জ্বর এসেছে। আদিত্য বিছানা থেকে উঠে একটা বাটিতে করে পানি নিল, তারপর শুকনো কাপড় ভিজিয়ে আরুষির কপালে জলপট্টি দিতে লাগলো। তারপর নিজের ফোনটা বের করে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসলো। আরুষিকে দেখে কিছু ওষুধের নাম লিখে দিল, আর কয়েক ঘন্টা পর পর মাথায় জলপট্টি দিতে বলল। আদিত্য তার লোকদের বলে ওষুধ আনিয়ে নিল। এদিকে টিপ টিপ চোখ মেলে তাকালাম আমি। অসম্ভব ক্লান্ত যে চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়ছে আপনা আপনি। চোখ দুটো জ্বলছে ভীষণ, আর বুঝে গেছি কালকে বৃষ্টিতে ভেজার পরে এমন হয়েছে এখন। হঠাৎ মনে হলো কপাল ঠান্ডা ঠান্ডা রেশ বয়ে যাচ্ছে। হুট করে উঠে বসলাম আমি। কপাল থেকে কাপড় সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এমন সময় দরজা খুলে হাতে স্যুপ নিয়ে রুমে ঢুকলো আদিত্য। আমায় এইভাবে বসতে দেখে আদিত্য এগিয়ে এসে স্যুপের বাটিটা পাশের টেবিলে রাখতে রাখতে বলল, বসছো কেন? শুয়ে থাকো। নিস্তব্ধ ভঙ্গিতে আদিত্যের মুখের দিকে তাকালাম আমি। আদিত্য আমার চাহনি দেখে বলে উঠল, আমি জানি তুমি খুব ক্লান্ত, তাই চুপটি করে শুয়ে থাকো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা ওয়েট। এই বলে আদিত্য আমায় ধরে পেছনে একটা বালিশ দিয়ে বসিয়ে দিল। আদিত্যের কাজে অবাক আমি। কি করতে চাইছেন উনি? হুট করে আদিত্য স্যুপের বাটি হাতে নিয়ে বলল। হাঁ করো। অবাক চোখে তাকালাম আমি আদিত্যের দিকে। আমার চাহনি দেখে আদিত্য বলে উঠল, কি হলো? হাঁ করতে বলছি না? আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি। ছল ছল চোখে তাকালাম আমি আদিত্যের দিকে। হুট করে আদিত্য মুখের ভেতর স্যুপ দিয়ে দিল। আমি অবাক হয়ে আনমনে খেতে শুরু করলাম। কিছুক্ষণ যেতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য আমার কাছ থেকে বলে উঠল, সবটা খেতে হবে? আর খেতে পারছি না। এক সেটা বললে তো শুনছি না। প্রকার জোর করে আদিত্য পুরো স্যুপ খাইয়ে দিল আমায়। তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিল। ওষুধ খাইয়ে দিয়ে আমার শুইয়ে দিয়ে চলে গেল আদিত্য। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। হ্যাঁ, তো বদলে গেলে কি করে? রাগ অভিমান দুটোই হচ্ছে এই মুহূর্তে। যদি বদনার লড়ি ছিল, আগে কেন বদলালে না তাহলে তুমি? সারাদিন আদিত্যের সেবায় কেটে গেল। অদ্ভুত লাগলো সব কিছু। আদিত্য বদলে গেছে। তাহলে কি ও আমায় ভালোবাসে, নাকি অন্য কিছু মস্তিষ্কে? এই প্রশ্ন এসে নাড়া দিল। উত্তর তো শুধু আদিত্যই দিতে পারবে। রাত 2টা। ক্লান্ত শরীর নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। আদিত্য পাশেই বসে ঘুমিয়ে আছে। অদ্ভুত এক মায়া আদিত্যের মুখে। সারা দিন ঘুমিয়ে থাকলে কি আর রাতে ঘুম আসে নাকি? তারপর জ্বর। কোনোদিনই ভালো লাগছে না। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল আমার। আগে জ্বর আসলে মাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে এখন। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। চারদিকে অন্ধকারে ঢেকে গেছে। জানালা ভেদ করে রাতের মৃদু আলো এসে পড়ছে রুমে। ক্লান্ত মাথার শরীর নিয়ে আস্তে আস্তে ছোট্ট জানলার পাশে দাঁড়ালাম আমি। আকাশটা পুরো পরিষ্কার, কোথাও কোনো তারার দেখা নেই। আনমনেই আকাশের দিকে তাকিয়ে আছি আমি। এদিকে আদিত্যের আচমকাতেই ঘুম ভেঙে যায় তার। আবছা চোখে পাশে আরুষিকে না দেখে খাবড়ে আতকে উঠে লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে।
চারপাশে চোখ বুলিয়ে জানালার পাশে গিয়ে আরুষিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, যেন তার আপন মনে প্রাণ ফিরে পেয়েছে। এই জন্যই বলা হয়েছে, কারো মায়ায় জড়িয়েও না, প্রিয় মানুষটা একটু চোখের আড়াল হলেই দম বন্ধ হওয়ার পরিণতিতে চলে যায়। বরাবরই আদিত্য ভালোবাসা কি সেটা জানা ছিল না তার, তাই হয়তো এখন একটু বেশিই ভয় তার। হুট করে আদিত্য দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল আরুষিকে। এদিকে আচমকা কেউ জড়িয়ে ধরায় ঘাবড়ে গেলাম আমি, শরীর কাঁপছে আমার। এমন সময় জড়িয়ে ধরে আদিত্য আমাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো, জানো তোমাকে না দেখতে পেয়ে কতটা ঘাবড়ে গেছি আমি। আদিত্যের মুখের কথা শুনে কি উত্তর দেব আমি তা ভুলে গেছি। অনেক কিছু বলতে ইচ্ছে করছি, কিন্তু শরীরটা সেটা সায় দিচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব। তাই আমি আনমনেই আদিত্যকে বললাম, আমায় বিছানায় নিয়ে চলুন। আদিত্য আমার কথা শুনে কোলে তুলে নিল আমায়, তারপর বিছানায় নিয়ে এসে বসিয়ে দিয়ে বলল, না ঘুমিয়ে ওখানে কি করছিলে তুমি? ভালো লাগছে না আমার, আমি এখন ঘুমাবো। বিনিময়ে আদিত্য কিছুই বলল না। আরুষিকে সে চুপটি করে বিছানায় শুয়ে দিল। তারপরও কষ্ট হচ্ছে। আরুষির বলা কথাগুলো তার হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তারপরও কিছু বলতে পারছে না, কারণ এটা তার প্রাপ্য। কিছুক্ষণের মধ্যে আরুষি ঘুমিয়ে পড়ল। আদিত্য আরুষির মাথায় হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়ল। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিন আদিত্য অনেক যত্ন নিয়েছে আরুষির। সারা রাত আরুষির জন্য সব করে গেছে সে। এখন আরুষি পুরো সুস্থ, তাই আদিত্য ভাবছে তার মনের কথা বলে দিবে সব আরুষিকে। তারপর আরুষি যা করে তার বিশ্বাস, আর সে তাকে ক্ষমা করে দিয়ে সব আবার আগের মতো করে ফেলবে। একগুচ্ছ গোলাপ কিনে গাড়ি ড্রাইভ করছে সে। মনটা ফুরফুরে লাগছে তার। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হবে। এদিকে আমি বিছানায় বসে আছি, হাতে ফোন। উদ্দেশ্য হলো আমার বাড়িতে একটা ফোন করা। এতদিন হয়ে গেছে বাড়ির কোনো কারোর সাথে কথা বলা হয় না দেখে আমি ফোন হাতে নিয়ে ভাবতেছি বাড়িতে একটা কল করব। প্রথম কলে কেউ ফোন তুলল না। আবারও ফোন করলাম আমি। ওপাশ থেকে এসে আমার ছোট ভাই রোহান ফোন ধরে বলল, হ্যালো, ভাই কেমন আছিস তুই? তুমি কেন ফোন দিয়েছো আপু? রোহানের কথা শুনে বুকটা ধক করে উঠল আমার। আমি শান্ত হয়ে বললাম, ভাই এইভাবে কথা কেন বলছিস? আম্মুকে ফোন দে। আপু, তোমার জন্য আম্মুকে আব্বু অনেক মেরেছে, তুমি এমন কেন করলে? রোহানের কথা শুনে কষ্ট হচ্ছে আমার, তাই আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু করিনি। এমন সময় রোহানের কাছ থেকে ফোন নিয়ে আমার বাবা ধমকের সুরে বলে উঠল, কোন সাহসে তুমি আমাদের ফোন দিয়েছো? তোমাকে বলে দিয়েছি না আমাদের কাছে তুমি মৃত? বাবা আর কিচ্ছু বলার আগেই ফোনটা কেটে দিল ওপাশ থেকে। আর আমি বারবার বললেও কেউ ফোন তুলল না। তারপর কাঁদতে কাঁদতে আমি নিজে নিজেই বলে উঠলাম, কি করে বোঝাই তোমাদের, আমি কিচ্ছু করিনি। চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলাম আমি। বিছানার চাদর ওলট পালট করে ফেলেছি আমি। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে আমার। ছোট ভাইটাও আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যেটা মোটেও মেনে নিতে পারছি না আমি। এদিকে কিছুক্ষণ পর আদিত্য রুমে ঢুকে রুমের অবস্থা দেখে চমকে উঠল সে। আরুষির সামনে গিয়ে বলল, এসব কি করছো তুমি? কি হয়েছে? আদিত্যের কথা শুনে রেগে যাই আমি। আদিত্যের কলার চেপে ধরে বলে উঠলাম আমি, এমন কেন করছেন আপনি? আপনার জন্য আজ আমার এই অবস্থা। কে বলেছিল এভাবে বিয়ে করতে? শুধুমাত্র আপনার জন্য আজ আমার পুরো পরিবার ঘৃণা করছে আমাকে। কেউ আমার সাথে কথা বলার পর্যন্ত চাচ্ছে না। কি ভুল ছিল আমার? আপনি চেয়েছিলেন আমি আপনার লাইফ থেকে সরে যাই, সরে এসেছি, তাহলে কেন এমন করলেন? বলতে বলতে ডুকরে ডুকরে কেঁদে দিলাম আমি। আদিত্য হুট করেই বলে ওঠে, ভালোবাসি আমি তোমায়। আদিত্যের কথা শুনে হাসলাম আমি। তারপর আমি আদিত্যকে উদ্দেশ্য করে বললাম, ভালোবাসা? হাসালেন তো মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। যে আমার মৃত্যুর কথা শুনে ভয় পায় না, সে যাই হোক আর আমায় ভালোবাসতে পারে না। কেন বুঝতে পারছো না? আমি সত্যি কথা বলছি। আপনাকে আমার কিছু বোঝাতে হবে না। বেরিয়ে যান রুম থেকে। আমার আপনাকে সহ্য হচ্ছে না। বেরিয়ে যান বলছি রুম থেকে। আমার কথাটা তো শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যান রুম থেকে। আদিত্য আর কিছু বলতে পারল না। রুম থেকে বেরিয়ে যায় সে। আরুষি চেঁচিয়ে কেঁদে উঠল। সে ভুল করেছে আদিত্যের মতো একটা মানুষকে ভালোবেসে। এদিকে আরুষির বলা কথাগুলো ছুরির মতো আঘাত করেছে আদিত্যর বুকে। না সে কিছু বলতে পারছে, না কিছু করতে পারছে। আদিত্য একটা রুমে ঢুকে সজোরে গোলাপ ফুল ছিটকে ফেলে দিল। ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে পড়ল নিচে। তারপর একটা ছবির দিকে তাকিয়ে বলে উঠল সে, কেন সব সময় আমার সাথে এমন হয় মা? যখনই ভাবি নিজেকে গুছিয়ে নিব, তখনই কেন সব কিছু এলোমেলো হয়ে যায়? কেন?
কথাগুলো বলতে বলতে ড্রিঙ্কস করছে আদিত্য। তার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। অন্ধকার রুমে লাগাতার ড্রিঙ্কস করে যাচ্ছে আদিত্য। চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে তার, নেশা হয়ে গেছে প্রচুর। তারপর আদিত্যর ড্রিঙ্কস করা থামাচ্ছে না, কারণ তার কষ্ট কমছে না। একের পর এক মদের বোতল খালি করছে সে। এক পর্যায়ে নিচে শুয়ে পড়ে আদিত্য। এদিকে বিছানায় অগোছালো অবস্থায় শুয়ে আছি আমি, কোনোভাবেই ঘুম আসছে না আমার, কষ্ট হচ্ছে খুব। একদিকে আদিত্য, অন্যদিকে তার পরিবার, দুদিকে কষ্ট দিচ্ছে আমাকে। আদিত্য তো বলেছে আমায় ভালোবাসে, তাহলে আমি কেন এখন মেনে নিতে পারছি না তাকে? ভালো লাগছে না কিছুই। পুরো পরিবার কষ্ট পাচ্ছে শুধুমাত্র আদিত্যের কারণে। এটাই হয়তো ওকে মেনে নেওয়ার প্রধান কারণ আমার। হুট করেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। ঘড়ির দিকে তাকাতেই 2:02। রাত তো অনেক হয়েছে, তাহলে ঘুম কেন আসছে না আমার? হঠাৎ কি মনে করে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম। আস্তে আস্তে দরজা খুলে ফেললাম আমি। অবাক হলাম, দরজা খোলা ছিল নাকি। হুট করে রুমের বাইরে বেরিয়ে আসলাম আমি। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, কিন্তু হালকা মৃদু আলোতে সবাই দেখা যাচ্ছে। চারপাশ ঘুরে ঘুরে তাকালাম, কিন্তু একটা খটকা লাগছে, বাড়িতে কেউ নেই নাকি। হুট করে আদিত্যের কথা মাথায় আসলো আমার। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। আচমকা একটা রুমে কিছু পড়ার শব্দ পেতেই পুরো কেঁপে উঠলাম আমি। মনে হলো কাজ ভাঙলো। কাঁপা কাঁপা শরীর আর একরাশ ভয় নিয়ে একটি রুমের দিকে পা বাড়ালাম আমি। কেন জানি না কি হলো, না দেখতে পারলে শান্তি পাবো না আমি। হাতের মোবাইলটার লাইট অন করে সেদিকে পা বাড়ালাম আমি। এতক্ষণ মনেই ছিল না আমার হাতে ফোন আছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি রুমটার দরজার সামনে, কারণ সামনে আদিত্যের হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আদিত্যের এমন কাণ্ড দেখে বুকের ভেতর থক করে উঠল আমার। কোনো কিছু না ভেবে দৌড়ে গেলাম আমি আদিত্যের সামনে। তারপর আদিত্যকে ধরে ওঠালাম আমি। তাকে বললাম, আদিত্য এগুলো কি করছেন আপনি? বিনিময়ে আদিত্য কিচ্ছুই বলল না। হয়তো শুনতে পায়নি আমার কথা আদিত্য। জবাব না পেয়ে আবারও ডাকলাম আমি। এবারও উত্তর দিল না আদিত্য। মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে আমার। হুট করে আদিত্যের শার্টের কলার চেপে ধরে বলে উঠলাম আমি, আদিত্য আপনি এগুলো কি করছেন? আপনার হাত দিয়ে রক্ত পড়ছে তো। মিনমিন চোখে তাকালো আদিত্য আমার দিকে, কিন্তু কিচ্ছু বলল না। আদিত্য শুধু তাকিয়েই রইল। কি হলো, কথা বলছে না কেন? এসব কি করছেন আপনি? হুট করে আদিত্য আমার হাত ধরে দিল টান। আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে পড়লাম আদিত্যের বুকে। নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছে আমার। এসব কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তুমি খুব খারাপ। আদিত্যের মুখে এমন কথা শুনে লাফালাফি বন্ধ করে দিলাম আমি। হুট করে বলে উঠলাম আমি, কি? তুমি খুব খারাপ জানো, খালি আমাকে কষ্ট দাও। আর আপনি যে আমায় কষ্ট দিচ্ছেন, এখনো কষ্ট দিয়ে যাচ্ছেন তার বেলা? মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও ভুল করেছি, তোমায় বুঝতে ভুল করেছি, নিজেকে বুঝতে ভুল করেছি আমি জানি এইভাবে বিয়ে করা উচিত হয়নি তোমায়, কিন্তু কি করতাম? আমি এভাবে বিয়ে না করলে সারা জীবনের জন্য যে তোমায় হারিয়ে ফেলতাম আমি, আর তোমায় ছাড়া থাকা যে খুব কষ্টের, আমি আর নিতে পারছি না। এইটুকু বলেই আদিত্য একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারপর আবার বলতে শুরু করলো। বিশ্বাস করো, ছোটবেলা থেকে কষ্ট নিতে নিতে বড় হয়েছে আমি। সেই ছোটবেলায় মা বাবা মারা যায় আমার, সেই থেকে কষ্ট করতে করতে আজ আমি এমন হয়ে গেছি। এতটা কঠোর এই হাত দিয়ে কম মানুষ মারিনি আমি। তুমি যখন সাথে ছিলে তখন বুঝতে পারিনি কখন তোমার ওসব পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি আমি। যখন বুঝতে পারলাম তখন যে খুব দেরি হয়ে গেছে। তাই তো ওভাবে প্লিজ আর কষ্ট দিও না আমায়। আমি যে তোমার অবহেলাগুলো নিতে পারছি না, আমার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একসাথে কথাগুলো বলে উঠল আদিত্য। তারপর আবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আদিত্য। এদিকে আদিত্যের মুখে এইসব কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার এত কষ্ট হচ্ছে, তার হঠাৎ করে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। তারপরে বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যেও না। সবাই ছেড়ে চলে গেছে, আমায় একা করে দিয়েছে আমার মা বাবা সবাই। প্লিজ তুমি যেও না। তুমি চলে গেলে আমি হয়তো সত্যি সত্যি মারা যাব। আদিত্যের কথা শুনে কলিজা কেঁপে উঠলো আমার, কিন্তু কিছু বলতে পারলাম না আমি। এতটা কষ্ট পাচ্ছে আমার জন্য। কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়ে গেল আমার আদিত্যের হাত দিয়ে রক্ত পড়ছে। এখন কি করব? আদিত্য যেভাবে ধরে আছে আমার পক্ষে ওকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না। আবারও ডাকলাম আদিত্যকে, প্লিজ সবার আগে এখান থেকে চলুন।
আপনার হাত দিয়ে রক্ত পড়ছে তো। বিনিময়ে আদিত্য কিছুই জবাব দিল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে আদিত্যকে ধরে উঠালাম আমি। তারপর তার হাত আমার কাঁধে দিয়ে হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে হাঁটা শুরু করলাম আমি। এক হাতে মোবাইল, প্রচুর কষ্ট হচ্ছে। হঠাৎ সামনের সোফায় ধাক্কা লেগে পড়ে গেলাম সোফার উপরে আমরা। আমি নিচে আর উপরে আদিত্য। হায় রে, এখন কি হবে? এত বড় ছেলেকে আমার মতো এক পুচকি একটা মেয়ে কখনো নিয়ে আসতে পারে নাকি? তারপর যে হারে ড্রিঙ্কস করেছে সমস্ত ভার তো আমার উপর দিয়ে দিয়েছে মনে হয়। আস্তে আস্তে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম আমি। জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি। আমার পক্ষে একে উপরে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আদিত্যকে সোফায় রেখে আগে রুমটায় আলো জ্বালাতে হবে। তার জন্য সবার আগে লাইট অন করতে হবে। আর ভাবতে ভাবতে পুরো রুমে তাকিয়ে সুইচ খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম সুইচ। টিপ দিতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। তারপর দৌড়ে উপরে চলে গেলাম আমি। সেভলন তুলা সহ আরও যাবতীয় জিনিস নিয়ে আসলাম। আদিত্যের সামনে গিয়ে আদিত্যের হাত পরিষ্কার করে দিতে লাগলাম আমি। তারপর হাত পরিষ্কার করে দিয়ে ওখানে কখন ঘুমিয়ে গেছি আমার মনে নেই। সকালে সূর্যের ফুরফুরা আলোতে ঘুম ভাঙে আদিত্যর। মাথাটা অসম্ভব ভার হয়ে আছে তার। ধীরে ধীরে উঠে বসতে নিল সে। আচমকা হাত আটকে যায় তার। সামনে ঘুরে তাকিয়ে দেখে অবাক হয় সে। পরক্ষণেই আরুষির মায়াবী মুখ দেখে ঠোঁটে মুচকে হাসি ফুটে ওঠে তার। আদিত্যর হাত ধরে বসে কখন যে আরুষি ঘুমিয়ে পড়েছে। আনমনে আদিত্যের হাত চলে যায় আরুষির কপালে থাকা চুলের দিকে। হাত দিয়ে সরিয়ে কানের পাশে গুজিয়ে রাখলো আদিত্য। আদিত্যর হাতের স্পর্শে হালকা নড়ে উঠল আরুষি। চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল। এদিকে হুট করে ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলে দেখলাম এখনও আদিত্য ঘুমাচ্ছে। আনমনে উঠে দাঁড়ালাম আমি। আদিত্যের কপালে হাত দিতেই চোখ মেলে তাকালো। এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে গেলাম। কোনো কিছু না বলে সরে আসতে লাগলাম আমি। সাথে সাথে আদিত্য উঠে বসে বলল, আমাকে ভালোবাসো? সকাল সকাল আদিত্যের মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি। তারপর বলে উঠলাম, না বাসি না। আপনাকে ভালোবেসে আমার কী লাভ? বলেই হনহন করে চলে গেলাম আমি। এদিকে আদিত্য মনে মনে হাসলো। তারপর বলে উঠল, আমি জানি তুমি আমায় এখনও ভালোবাসো। এখন একটু অভিমান করে আছো। ঠিক আছে, আজ থেকে তোমার অভিমান ভাঙার দায়িত্ব নিলাম আমি। রাত বিছানায় বসে আছি আমি। এমন সময় হুট করেই আদিত্য রুমে এসে আমায় কোলে তুলে নিল। আদিত্যের এমন কাজ দেখে অবাক হলাম আমি। আদিত্যের শার্টের হাতা খামচে ধরে বললাম আমি, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বিনিময়ে আদিত্য কিছুই বলল না। কোলে করেই হাঁটা শুরু করলো সে। আর আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে। আদিত্য কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল আমায়। তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর আদিত্য গাড়ি থামিয়ে দিল। তারপর আমার হাত ধরে বলল, চলো জানেমান। আরুষি হ্যাঁ বা না কিছু বলার আগেই আদিত্য হাত ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর হাঁটতেই একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ালো। তারপর বলে উঠল, আইসক্রিম খাবে জানেমান? আদিত্যের কথা শুনে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য কিছু না বলেই দুটো আইসক্রিম নিয়ে আসলো। তারপর আমার হাতে দিয়ে ধমকের সুরে বলল, খাও, খেতে বলছি না? আদিত্যর ধমকে পুরো কেঁপে উঠলাম আমি। বাবা গো, মনে হয় পুরো চটে আছে। ভয়ে আদিত্যের হাত থেকে আইসক্রিম নিয়ে নিলাম আমি। তারপর আইসক্রিম খেতে শুরু করলাম আমি। আদিত্য আমার কাণ্ড দেখে হাসলো। তারপর আমার হাত ধরে হাঁটতে শুরু করলো সে। তার কাজে রীতিমতো অবাক আমি। কিছুটা আগের আমের মতো বিহেভ করছে সে। জ্যোৎস্না ভরা রাত, আকাশে কয়েক শত তারা ঝলমল করছে। তার সাথে ফুরফুরে বাতাস, সব মিলে একটা অসম্ভব সুন্দর পরিবেশ। আর এমন পরিবেশ দিয়ে আমার হাত ধরে হাঁটছে আদিত্য। উপরে রেগে থাকলেও ভেতর থেকে অসম্ভব খুশি আমি। এমন সময় সামনে কিছুটা দূরে ফুচকার দোকান দেখতে পেলাম, কিন্তু সেটা আদিত্যকে কিভাবে বলবো? দোকানের ফুচকার দিকে তাকাতেই ঠোঁট বাইরে বেরিয়ে আসলো আমার। ধুর, রেগে থাকলে এই এক ঝামেলা। না যায় কিছু বলা, না যায় কিছু করা। আমরা ফুচকাওয়ালার দোকান টপকে যাচ্ছি। ধুর, ভাল লাগে না। কিছুটা দূরে যেতেই হঠাৎ আদিত্য দাঁড়িয়ে পড়ল। তার কাজে অবাক আমি। হঠাৎ আদিত্য বলে উঠল, ফুচকা খেতে ইচ্ছে করছে সেটা বললেই তো হয়। বুঝলো কেমনে? যেভাবে তাকিয়েছিল যে কেউ বোঝা যেত। কি বললে তুমি? ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। চলো তাড়াতাড়ি। এই বলে আবার উল্টো দিকে আমার হাত ধরে হাঁটা দিল আদিত্য। আমি আদিত্যর কাজে মনে মনে চরম খুশি হয়েছি। আদিত্য আমার হাত ধরে দোকানের সামনে নিয়ে গেল।
তারপর পরপর 3 প্লেট ফুচকা খেলাম আর আদিত্য শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল। পরের দিন বিকেলে ফুরফুরে আলোকিত সুন্দর একটা পরিবেশে ব্রিজের উপর দিয়ে গাড়ি ড্রাইভ করছিল আদিত্য। হঠাৎ সে গাড়ি থামিয়ে দিল, তারপর আমার হাত ধরে নিয়ে গেল ব্রিজের নিচে। অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ। আদিত্য আমার হাত ধরে নদীর কিনারায় চলে গেল, তারপর বলে উঠল, চড়বে নৌকায়? আরুষি কোনো উত্তর দিল না। আদিত্য আর কিছু না বলে আমার হাত ধরে উঠে পড়ল নৌকায়। নদীর ঢেউয়ের শব্দ আর আশেপাশের গাছপালা নিয়ে ঘেরা একটা জায়গা। মুহূর্তগুলো সুন্দর। হঠাৎ আদিত্য বলে উঠল, আমি জানি তুমি এখনো আমাকে খুব ভালোবাসো, শুধু তোমার অভিমানের দেওয়ালটা একটু ভারী, তাই বলছো না? ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমায় কিছু বলতে হবে না, শুধু কখনো ছেড়ে যেও না আমায়। আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি। যেদিন তোমার অভিমানের দেওয়াল হালকা হবে সেদিন বেশি কিছু না, শুধু সুন্দর করে সেজে গুজে মুখ ফুটে বলো আমায়, আর কখনো কষ্ট দিব না তোমায়। এইটুকু বলে এই নৌকার উল্টো দিকে চলে গেল আদিত্য, আর আমি চুপটি করে আদিত্যর কথাগুলো শুনলাম। আদিত্য চলে যেতেই আনমনে হাসলাম আমি। অভিমান তো কবেই ভেঙে গেছে প্রিয়। মাঝখানে কেটে গেল পরপর অনেকগুলো দিন। সারাদিন ঘোরাঘুরি আর মজার মুহূর্তে কেটেছে দিনগুলো। এই কয়েকদিনে বেশ কয়েকটা জায়গা ঘুরেছে ওরা। দিনের বেলা নদীর কিনারা ঢেউয়ের হাতছানি, আর রাতের বেলা আকাশে জলজল করা। দিনের বেলা নদীর কিনারা ঢেউয়ের হাতছানি, আর রাতের বেলা আকাশে জলজল করা তারা চাঁদেদের সংমিশ্রণে করা হাসি। সব মুহূর্তগুলোই একদম হৃদয়ে গাঁথা থাকবে আরুষির। সকালে ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্য ঘুমিয়ে আছে। আনমনেই হাসলাম আমি। আদিত্য বদলে গেছে। সত্যিই খুব সুন্দর ছিল বিগত দিনগুলি। অসম্ভব সুন্দর লাগছে তাকে। কপালের সাথে আটকে থাকা চুলগুলো অসম্ভব মানিয়েছে তাকে। ছেলেটা এত সুন্দর হলে চলে নাকি? আনমনে হাসলাম আমি। তারপর বিছানা থেকে উঠে সোজা চলে গেলাম ওয়াশরুমে। আজকে খুব খুশি লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আদিত্য উঠে গেছে। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। ব্রেকফাস্ট শেষ করে আদিত্য চলে গেল তার কাজে, আর আমি সারা দিন শুধু ঘরে থাকি। বিকেলে ঘুরতে বের হই। আজকে ভেবে দেখছি আদিত্যের সাথে আর রাগারাগি করব না। আজকে বাড়ি ফিরলে সব রাগ অভিমান ভেঙে নতুন করে সব শুরু করব আমরা। তারপর পরিবারের সাথেও আবার সব ঠিক করে নিব। আমি জানি আব্বুকে সব বুঝিয়ে বললে ঠিক আমাদের মেনে নেবে। আজকে খুব সুন্দর করে সেজেগুজে আদিত্যের সামনে দাঁড়িয়ে বলে উঠবো আমি, অভিমানে আছো তুমি, আর আমি সেই অভিমানের দেওয়াল ভেঙে নতুন করে তৈরি করব। আরুষির নতুন জীবনে আর থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো যন্ত্রণা। আজকে আদিত্যকে বলে দিবে তোমায় যে ভালোবাসি খুব। এইসব ভাবতে ভাবতে আর মনে মনে হেসে উঠল আরুষি। দুপুর 2:30। শাওয়ার নিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আজকে একটা রেড কালারের কাতান শাড়ি পরেছি, মুঠো ভর্তি লাল কাচের চুড়ি, চুলগুলো খোলার সাথে সাথে চোখে কাজল আর হালকা মেকআপ। ঘড়ির কাঁটায় দুপুর 2:02। আর কিছুক্ষণের মধ্যে আদিত্য চলে আসবে। আজকে অনেক বড় সারপ্রাইজ দিব তোমায় মাই কিউট জামাই। ভাবতেই খুশি লাগছে খুব। মাঝখানে পার হয়ে গেল অনেকক্ষণ সময়। ঘড়ির কাঁটাতে 3টা বেজে গেছে। আদিত্যের আসার কোনো নামগন্ধ নেই। একরাশ টেনশন মাথায় নিয়ে রুমের মধ্যে পায়চারি করছি আমি। হঠাৎ কেমন একটা অনুভব হলো আমার। আচমকা এমনটা হওয়ার কারণ বুঝলাম না। আদিত্যর কিছু হয়নি, হয়তো কোনো কাজে আটকে পড়েছে, এখনই চলে আসবে এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি মনকে। কিন্তু মনটা অস্থির হয়ে যাচ্ছে। টেনশনে কেটে গেল আরও 1 ঘন্টা। এখন পুরাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতটা দেরি কেন? কি করব কিছুই বুঝতে পারছি না। অস্থিরতা কাজ করছে ভীষণ। বুকের ভেতর ভয় করছে। ভয় লাগছে আমার। ফোনের শব্দে পুরো কেঁপে উঠলাম আমি। কাপা হাতে ফোনটা তুলে বিছানার উপরে আদিত্যের নাম দেখে একটু রেগে গিয়ে বলে উঠলাম, এত সময় লাগছে কেন বাড়ি ফিরতে? আর বাড়ি না এসে ফোন কেন দিচ্ছ? আরুষি আর কিছু বলার আগেই অপর পাশ থেকে একটা অচেনা কণ্ঠে লোক বলে উঠল, ম্যাডাম। অপরিচিত কণ্ঠ কানে আসতেই বুক কেঁপে উঠল আরুষির। আদিত্যের ফোনে অন্য কেউ। আরুষি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বলুন আপনি কে? আর আদিত্যের ফোনে আপনি কথা বলছেন কেন? কি? আসলে ম্যাডাম, এই ফোনটা যার, সে অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তের মধ্যেই লোকটার কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি চলে গেছে আরুষির।
ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে, আপনি চলে আসেন। খুব গুরুতর আঘাত পেয়েছে সে। লোকটির কথা শুনে পুরো কলেজাটা কেঁপে উঠল আমার। এটা হতে পারে না, আদিত্য বলেই চেঁচিয়ে কেঁদে উঠলাম আমি। কিছুতেই কিছু মেনে নিতে পারছি না আমি। আমি তো ঠিক করে নিতে চাইছিলাম, তাহলে এটা কি হলো? আর ভাবতে পারছি না আমি। দ্রুত গতিতে হসপিটালে যেতে হবে আমার। হসপিটালের করিডোরের দিকে দৌড়াচ্ছি আমি। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। বারবার মনে হচ্ছে আদিত্যের কিছু হয়ে গেল, আমি কি করে বাঁচবো। চোখের পানি যেন থামছেই না। হসপিটালের বেডে ঢুকতেই কলিজা চেপে উঠল আমার। পুরো মুখ ব্যান্ডেজ দেওয়া। আদিত্যের সারা শরীরের অবস্থা খুব খারাপ, যা দেখে রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি দৌড়ে আদিত্যের হাত ধরে কেঁদে উঠলাম। এসব কি হয়ে গেল আদিত্য? আমি তো এমন কিছু চাইনি। এমনটা কেন হলো আদিত্য? আমি ভেবেছিলাম আজকে তোমার সাথে সব অভিমান ভেঙে দিয়ে নতুন করে সব শুরু করব। তাহলে তাহলে এটা কি হয়ে গেল? বলতে বলতে কেঁদে উঠলাম আমি। এদিকে হসপিটালের বেডে শুয়ে আছে আদিত্য। মাথায় আর পায়ে অসম্ভব আঘাত পেয়েছে। কি করে কি হলো সে যেন কিছুই বুঝতে পারলো না আদিত্য। এমনটা নয় যে সে রাস্তার মাঝ দিয়ে ড্রাইভ করছিল, হুট করে একটা ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দিল। ভাগ্য ভালো ছিল, খুব একটা ক্ষতি হয়নি তার, শুধু পায়ে বেশি আঘাত পেয়েছে আর মাথায়। এমন সময় হতভঙ্গ হয়ে দৌড়ে এসে আরুষি জড়িয়ে ধরল। আচমকা এমনটা হওয়াতে আদিত্য পুরো ঘাবড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। আরুষি কেঁদে বলে উঠল, 2 মিনিটের জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছিল, আর তুই এখানে আরামে শুয়ে আছিস? আরুষির কথা শুনে তো আদিত্য অবাক হয়ে বলল, কি? একটু আগে ভুল জায়গায় চলে গেছিলাম, গিয়ে দেখলাম তোমার মাথায় হাত পা সব ব্যান্ডেজ দিয়ে বাঁধা, পুরো শরীর ব্যান্ডেজ করা। একটুর জন্য জানটা আমার বেরিয়ে যাচ্ছিল। এই বলে আদিত্যের বুকে কেল ঘুষি মারতে থাকলো আরুষি। আদিত্য আরুষির কাছে অবাক হয়ে বলল, এমন করছো কেন? আমার কি দোষ? তুমি ভুল জায়গায় চলে গেছো, তাতে আমি কি করতে পারি? তুই কি করতে পারস মানে? তোর জন্য? বলতে বলতে আরুষি কেঁদে ওঠে। আদিত্য আরুষির কাছে খুশি হয়। আরুষিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলল, খুব ভয় পেয়েছিলে বুঝি? ভয় পাবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত ভালোবাসো আমায়? না, আমি কাউকে ভালোবাসি না বলে আদিত্যকে ছাড়িয়ে নিলাম। এমন সময় রুমে ঢুকে ডাক্তার। তাকে দেখে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসলো আরুষি। ডাক্তার হালকা এসে বলল আদিত্যকে, বউ তোমার। কেন বলুন তো? তুমি খুব ভাগ্যবান, তোমায় খুব ভালোবাসে। আপনি কি করে বুঝলেন? কিছুক্ষণ আগে তোমায় মনে করে অন্য একটা পেশেন্টের কাছে চলে গিয়েছিল, কান্না করছিল আর বলছিল তোমায় খুব ভালোবাসি, তাই আর কি। আমায় খুব ভালোবাসে। এখন কেমন লাগছে? ভালো আছি। তুমি রেস্ট নাও, আমি গেলাম, পরে আবার আসবো। ঠিক আছে। এটা বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যাবে। এমন সময় আরুষি কেবিনে ঢুকে ডক্টরকে বলল, ডক্টর, ওকে বাড়ি নিয়ে যেতে পারবো? আজকের দিনটা থাকুক, কালকে সকালে নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, অনেক সেবা যত্ন করতে হবে কিন্তু। ওটা নিয়ে বেশি ভাববেন না ডাক্তার, ওর কোনো অসুবিধা হবে না। আমি জানি। রাত 11:30। আরুষি আদিত্যকে খাবার খাইয়ে দিচ্ছে আর আদিত্য নিশ্চুপভাবে খাচ্ছে। এমন সময় রেগে বলে উঠল আরুষি, চোখ কি পেছনে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? কয়েক ঘন্টা আগে তুই, আর এখন সোজা আপনিতে চলে গেছো। যেটা বলছি সেটার উত্তর দিন আগে। জানি না কিভাবে কি হলো, হঠাৎ পেছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। শত্রুতা ছিল নাকি ট্রাকের সাথে? আমি কি করে বলবো? তাহলে কি বলতে পারবেন? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো সত্যি করে বলছি কি হয়েছে। আর কিছু বলতে হবে না, খাওয়ানো শেষ, এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো। বাইরে বের হতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর পেছন ঘুরে আদিত্যকে বললাম, বলুন। শাড়িতে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। তো হঠাৎ শাড়ি পরেছিলে কেন? এতক্ষণে মনে পড়লো আমি আদিত্যের জন্য পড়েছিলাম। যাক, কোনো ব্যাপার না, আদিত্য সুস্থ হলে বলবো এসব ভেবে আদিত্যকে বলে উঠলাম আমি, এমনি পড়েছিলাম, এইটুকু বলে হনহন করে চলে আসলাম আমি। এদিকে আদিত্য আর কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়ল। ভোরের আলোতে ঘুম ভাঙল আদিত্যের। জানালা ভেদ করে আলো আসছে তাদের রুমে। একটু পাশ ঘুরতেই আরুষিকে শুয়ে থাকতে দেখে হাসলো আদিত্য। তারপর তার হাত দিয়ে আরুষির কপালের চুলগুলো সরিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষির দিকে। মায়াবী ফেস, চোখের কাজল লেপটে গেছে, চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। এই মুহূর্তে আরুষি অগোছালো থাকাতে অসম্ভব সুন্দর লাগছে। আসলে কাউকে ভালোবাসলে সে যেভাবেই থাকুক না, সবসময় ভালো লাগে থাকে।
যেমনটা আদিত্যের আরুষিকে ভালো লাগছে। আরুষি একটু নড়ে উঠল, কারণ সকালের রৌদ্র এসে পড়ছে আরুষির মুখে। আদিত্য তার বাম হাতটা একটু উপরে উঠালো, যার ফলে আরুষির মুখে এসে পড়লো আদিত্যের হাতের ছায়া। হালকা ছায়া পড়তেই আরুষি আরাম করে আবার ঘুমিয়ে পড়ল। ঘড়িতে সকাল 10:30। আদিত্যকে বাড়ি নিয়ে যাওয়া হবে এখন। আদিত্যের খবর শুনে তার বন্ধুরা বেশ কয়েকবার এসেছে তাকে দেখতে, এখন আবার আসবে আদিত্যকে নিয়ে যেতে। হাসপাতালের সব বিল মিটিয়ে আদিত্যকে নিয়ে বসানো হলো গাড়িতে। তার সাথে বসে আছে আরুষি, আর গাড়ি ড্রাইভ করছে রাশেদ। আদিত্যর পিছনে আছে আরও 2 থেকে 3টা গাড়ি তাদের সাথে। সবাই আদিত্যের অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তিত। সবাই ভাবছে হুট করে কী করে এমনটা হলো। বেশ কিছুক্ষণ পর আদিত্যের গাড়ি এসে থামলো আদিত্যের বাড়ির সামনে। আদিত্যের পায়ে ব্যথা থাকায় আরুষি আর রাশেদ ধরে নিয়ে যাচ্ছে আদিত্যকে। আদিত্যকে নিয়ে বসানো হলো সোফায়। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল রাশেদ। রাত 8টা। সারাদিন সোফায় থাকলেও এখন হয়তো রুমে নিয়ে শুইয়ে দিতে হবে আদিত্যকে। কিন্তু কথা হলো একা একা কী করে নিয়ে যাব আদিত্যকে, তাও সিঁড়ি বেয়ে উপরে? ধুর, তখন একসাথে রাশেদকে নিয়ে উপরে উঠিয়ে নিয়ে গেলেই তো ভালো হতো। এদিকে আদিত্য আমার ভাবনা দেখে বলল, এত ভাবার কি আছে, আমায় কোলে করে নিয়ে চলো। আমি হাবলার মতো চাহনি নিয়ে তাকিয়ে আছি। আমার চাহনি দেখে হাসলো আদিত্য, তারপর বলে উঠল, মজা করছিলাম। আপনি রাশেদ ভাইকে ফোন দিয়ে আসতে বলুন। ও এখন আসতে পারবে না। এমন সময় দরজার সামনে দাঁড়িয়েছিল রাশেদ। আদিত্যর কথা শুনে দাঁড়িয়ে পড়ল সে। এদিকে আদিত্যর কথা শুনে অবাক হয়ে আরুষি বলে, কেন? ও ওর গার্লফ্রেন্ডের সাথে বিজি আছে। এদিকে রাশেদ আদিত্যর কথা শুনে কি করবে বুঝতে পারছে না। আদিত্য হাতের ইশারায় রাশেদকে যেতে বলল। রাশেদ হালকা হেসে চলে যায়। হয়তো রাশেদ বুঝতে পেরেছে আদিত্য কি করতে চাচ্ছে। কি, রাশেদ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? আছে তো। ও, তাহলে কি করে নিয়ে যাব আপনাকে উপরে? আরে কিছু হবে না, আমায় ধরো আর চলো। কিছুক্ষণ ধরে ভেবে বললাম আমি, ঠিক আছে চলুন। দেওয়ালের সাথে চেপে ধরে আছে আদিত্য আমায়, আর আমি একদম অপ্রস্তুত অবস্থায় তাকিয়ে আছি তার দিকে। আদিত্যকে রুমে নিয়ে আসতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারিনি। তবে এই পরিস্থিতি তৈরির জন্য আমি নিজেই দায়ী। কিছুক্ষণ আগে আদিত্যকে ধরে সিঁড়ির উপরে নিয়ে আসতে আসতে রুমে ঢুকতেই আমি নিজের পায়ে পেঁচিয়ে পড়ে যেতে নিলে, আর সাথে সাথে আমায় ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো আদিত্য। আচমকা এমন হওয়াতে ঘাবড়ে গেলাম আমি। সাথে সাথে আদিত্যকেও ধরে নিয়েছি আমি। বর্তমানে আদিত্য আমায় ধরে আছে। আদিত্যের ভারী নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। বুকের ভেতর ধকধক করছে আমার। হঠাৎ করে এতটা কাছে আসায় আমি পুরো অপ্রস্তুত হয়ে পড়েছি। আদিত্য আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমার প্রিয় সখী। হুট করে আদিত্যের মুখে এমন কথা হকচকিয়ে উঠলাম আমি। কোনো কিছু না বলে তাকে ছাড়িয়ে বসিয়ে দিলাম আমি বিছানায়। আদিত্য আমার কাজে কিছু না বলে চুপ করে রইল। আদিত্যের নীরবতা বলছে সে অভিমান করেছে। মাঝখানে কেটে গেল পুরো 1 মাস 10 দিন। এখন আগের থেকে সুস্থ হয়ে গেছে আদিত্য। এই 1 মাস 10 দিনের মধ্যে আমি এখনো বলিনি তাকে যে আমি ভালোবাসি, তবে সেটা রাগ করে। সন্ধ্যার প্রহরের আলো, সূর্যের রক্ত লাল করা আলোকিত সন্ধ্যায় বিছানায় বসে আছি আমি। মনের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। আদিত্যের সাথে স্বাভাবিক হলেও কোথাও কিছু ঠিক নয়। মনের ভেতর শূন্যতা, ভালোবাসার শূন্যতা, কিছুটা পরিবার আর বাকিটা আদিত্যের। কবে যে সব ঠিকঠাক হয়ে যাবে ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। এমন সময় রুমে আসে আদিত্য। আমায় মনমরা হয়ে বসে থাকতে দেখে এসে বলে উঠল, কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? আচমকা কারো মুখে এমন কথা শুনে সামনে তাকালাম আমি। আদিত্যকে দেখে বলে উঠলাম আমি, না তেমন কিছু না। হুট করে আদিত্য আমার হাত ধরে বলল, চলো। আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে। অবাক চোখে আদিত্যকে বললাম, কোথায়? আগে চলো না, গেলেই দেখতে পারবে। এইটুকু বলেই কিছু ব্যাগ আমার হাতে গুজিয়ে দিল আদিত্য। আদিত্য ব্যাগ দিয়ে আমাকে বলল, এগুলো সব পরে ফেলো, তোমার জন্য এনেছি। এগুলো পরেই বের হবে তুমি। বিনিময়ে কিছু বললাম না আমি। আদিত্যর হাত থেকে ব্যাগগুলো নিয়ে মাথা নাড়ালাম আমি। আদিত্য হাসলো শুধু, তারপর বেরিয়ে গেল রুম থেকে। আদিত্য বের হতেই ব্যাগটা খুললাম আমি। অসম্ভব সুন্দর রেড কালার একটা জর্জেট শর্ট চুড়িদার, অসম্ভব সুন্দর, সাথে হালকা কিছু গয়নাপত্র, আর তার সাথে ছোট্ট একটা চিরকুট। মুচকি হেসে চিরকুট হাতে নিলাম আমি।
চিরকুটটা হাতে নিয়ে খুলে উপরে কিছু কথা। আমার প্রিয় মায়েরই যান, বেশি কিছু নয়। চুলগুলো খুলে সাথে সামান্য কিছু সদ্যা সজ্জিত হয়ে এসো আমার কাছে। আজকে যে মনের গহীন দিয়ে তোমায় বলবো অনেক কিছু। বেশি অপেক্ষা করিও না, খুন হয়ে যাব যে তবে। তোমার মায়াবী মুখ আর মায়াবী কিছু সাজে সজ্জিত হওয়া মুখখানা খুব দেখতে ইচ্ছে করছে। বেশি অপেক্ষা করিও না প্লিজ, আমি তো পাগল হয়ে যাব। তবে মায়েরই যান। আদিত্যের দেওয়ার চিরকুট দেখে আনমনে হাসলাম আমি। তারপর তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম। আদিত্যের দেওয়া সব কিছু পরে তৈরি হলাম আমি। সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। আদিত্যের দেওয়া সব কিছু পরে আমি আনমনেই সোফায় চুপচাপ বসে আছি। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো সুন্দর করে সাজানো, হাতে ব্যান্ডেজ, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আনমনে হেসে চলে গেলাম তার সামনে। সাথে হালকা কাশি দিতেই আদিত্য আমায় দেখে জলদি বলে উঠল, চলে এসেছো, চলো তাড়াতাড়ি। আমি কিছু বলার আগেই আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করে দিল। আমি অবাক চোখে শুধু তাকিয়ে রইলাম তার দিকে। আদিত্য আমায় নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তারপর আদিত্য ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। আমাদের গাড়ি থামলো একটা বিশাল 20 তলা উঁচু বিল্ডিংয়ের নিচে। আদিত্য গাড়ি থেকে নেমে বলে উঠল আমায়, চলো। আমিও কিছু না বলে গাড়ি থেকে নামলাম। আদিত্য আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। আলোকিত ছাদের উপরে দাঁড়িয়ে আছে আমি আর আদিত্য। অসম্ভব সুন্দরভাবে সাজানো চারদিকে, লাইটিং করা, আশেপাশে নানা রঙের লাভের বেলুন দিয়ে সাজানো। নিচেও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাভ বেলুন। ছাদের রেলিং জুড়িয়ে রয়েছে মোমবাতি, আকাশ ভরা তারা। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটি। আমি পুরো অবাক হয়ে তাকিয়ে আছি চারদিকে সৌন্দর্য দেখে। আচমকা আদিত্য একটা বেলুন হাতে তুলে দিল। আমি অবাক হয়ে তাকালাম বেলুনের দিকে, কারণ বেলুনটির উপরে লেখা সরি। রাতের আকাশে জ্যোৎস্না ভরা আলো, চারদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস বইছে। শরীরের পুরো শিরা থেকে উপশিরাগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। 20 তলা উঁচু বিল্ডিংয়ের উপরে উঠে আদিত্য বলে উঠল, ময়ূরী যান, তোমায় আমি নিজের থেকে বেশি ভালোবাসি, আর জানি তুমি আমায় ভালোবাসো, হয়তো আমার থেকেও বেশি। জানি তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী, কিন্তু অনেক তো হলো, আর কত? তোমার অবহেলাগুলো যে আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্লিজ আর কষ্ট দিও না আমায়, আর তুমিও কষ্ট পেও না। আমি তোমায় কথা দিচ্ছি, সব কিছু আবার আগের মতো করে দিব। তোমার ফ্যামিলির সবাইকে তোমার সামনে নিয়ে আসবো আমি। কিন্তু প্লিজ আর এই অভিমানী করে থেকো না আমার উপর। এখন তো তোমার অভিমানের দেওয়াল ভেঙে ভালোবাসো আমায় আবার আগের মতো, ময়ূরী যান। এটুকু বলে থেমে যায় আদিত্য। তারপর আবার বলে উঠল সে, তোমার অভিমানের দেওয়াল ভাঙবে কি আজকে, যেখানে সাক্ষী থাকবে ওই আকাশের চাঁদটা, ভরা আকাশ জুড়ে তারাগুলি, এই আলোকিত ক্যান্ডেলগুলো। তোমার অভিমান ভেঙে গেলে আবার নতুন করে সব কিছু শুরু করব আমরা, যেখানে থাকবে শুধু আদিত্য আর অসির ভালোবাসার কাহিনী। এই বলে আদিত্য আমার দিকে একটা ডায়মন্ডের আংটি এগিয়ে দিল। এই দিকে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। এমনটা নয় যে আদিত্যের উপরে আমার কোনো অভিমান আছে। আমার অভিমানের দেওয়াল তো সেই কবেই ভেঙে গেছে। এইসব ভেবে মুচকি হেসে হাত এগিয়ে দিলাম আদিত্যের দিকে। আদিত্য আমার কাজে চরম খুশি। সে মুচকি হেসে আংটি পরিয়ে দিল আমার হাতে। জড়িয়ে ধরলাম আমি। আদিত্যকে কত দিনের বাসনা পূর্ণ হলো আজ। আমি খুশি। আদিত্যকে বলে উঠলাম, আমার অভিমানের দেওয়াল অনেক আগেই ভেঙে গেছে আমার কিউট জামাই। হয়তো এই দিনের অপেক্ষায় এতদিন বলতে পারিনি, আজ বলছি তোমায় প্রিয়। আমার অভিমানে আছো তুমি, আর তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আগেও বেসেছি, এখনও বাসি, আর সারা জীবনই বেসে যাব। আদিত্য আরুষির কথাই মনে মনে খুব খুশি হলো। তারপর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আজ থেকে পূর্ণতা পাবে আদিত্য আরুষির ভালোবাসা। আর তাদের এই পূর্ণতা পাওয়ার ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই 20 তলা উঁচু বিল্ডিং, আর আকাশ ভরা তারা, চাঁদ, আর আদিত্যের সাজানো ক্যান্ডেলগুলো। পরের দিন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি। উদ্দেশ্য হলো রুটি আর আলু ভাজি করা। আজকে যে খুব খুশি আমি। এখন শুধু আব্বু আম্মু মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই মিলে একসাথে মজা করব। এসব ভাবছি আর ময়দা মাখছি। এমন সময় পেছন থেকে মুখে ময়দা মেখে দিল কেউ। আচমকা
এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণেই পেছনে আদিত্যকে দেখে বলে উঠলাম আমি, এটা কি হলো? কিছু হলো না, তোমায় একটু ভালোবাসলাম আর কি। ও ময়দা মাখিয়ে দিয়ে ভালোবাসা, ঠিক আছে তাহলে আমিও একটু দেই। এই বলে পুরো 2 হাত ভর্তি করে ময়দা নিলাম আমি। আদিত্য তা দেখে বলে উঠল, এই না না। না না মাই জামাই, মাখতে তো হবেই, ভালোবাসতে হবে না? এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। পুরো রান্নাঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আদিত্য আমার মুখে ময়দা মেখে দিচ্ছে আর আমি আদিত্যের মুখে। রুটি আর বানানো হলো না, ময়দা দিয়ে হাডুডু খেলা হয়ে গেছে। হুট করে দৌড়াদৌড়ির মাঝে আদিত্য জড়িয়ে ধরলো আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি ভড়কেও গেলাম। তারপর আরও ময়দা দিয়ে আদিত্যর চুলগুলো পুরো ভরিয়ে দিয়েছি। এদিকে আদিত্য আমার কাজে কোনো রিয়াকশন দিল না, শুধু নিশ্চুপভাবে তাকিয়ে আছে আমার দিকে। আদিত্য এমন সময় দেখে পুরো হাবলার মতো তাকিয়ে থাকলাম। তারপর বলে উঠলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চোখে যে অদ্ভুত মায়া আছে ময়ূরী জান। মানে? বলতেই আদিত্য একটু একটু করে এগোতে লাগলো আমার দিকে। আদিত্যের এমন কাজে অবাক হয়ে বললাম আমি, এইভাবে এগোচ্ছ কেন? বিনিময়ে আদিত্য তো কিছুই বলল না, চুপচাপ এগোতে লাগলো আরুষির দিকে। এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে গেলাম আমি। একদিকে আদিত্য থামার নাম নেই। এক পর্যায়ে আদিত্য অনেকটা কাছে চলে এসেছে আমার। আদিত্যের নাকের নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। পুরো শরীর কেঁপে উঠল আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এত কাছে কেন এলে? আদিত্য আমার কথা শুনে আমার ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ। আমি অবাক হয়ে তাকালে আমাদের দিকে হুট করে আদিত্য ঝুঁকে পড়ল। সাথে সাথে ভয়ে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আদিত্য আরুষের কাছে মুচকি হাসলো। তারপর 2 হাত মুঠো ভর্তি করে আরুষের পুরো মুখে আর চুলে ময়দা মাখিয়ে দিল। তারপর হেসে দিল আদিত্য। এদিকে আদিত্যের এমন কাজে আমি পুরো বোকা বনে গেলাম। পরক্ষণেই রেগে বলে উঠলাম, এটা কি করলে? ঠিক আছে ওয়েট। এই বলে পুরো 1 বাটি ময়দা আদিত্যের শরীরে মেখে দিলাম আমি। আবারও শুরু হয়ে গেল ময়দা মাখানো হাডুডু খেলা। রাত 10টা, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। এমন সময় পেছন থেকে আদিত্য জড়িয়ে ধরে বলল, কি ভাবছো এত? তেমন কিছু নয়। আচ্ছা, তুমি আকাশের দিকে তাকিয়ে কি দেখো বলো তো? তেমন কিছু নয়। কিছু তো একটা আছেই। ওইভাবে আকাশে যেটা তুমি খুব গভীরভাবে তাকিয়ে দেখো, বলো আমায়। আদিত্যের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমি। তারপর বলে উঠলাম আমি, তেমন কিছু নয়, খালি আকাশের দিকে তাকিয়ে থাকাতে ভালো লাগে। তবে হ্যাঁ, কিছু একটা আছে বলতে ওই যে আকাশে থাকা তারাগুলো আছে, আর যে আছে সে হলো আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ফিল করা যায়। ছোটবেলা থেকেই অভ্যাস আমার। কখনো খুশি হলে বা কখনো কষ্ট পেলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। ভালো লাগে আমার, নিজেকে হালকা মনে হয়। ও এমন কিছু? তুমি কখনো ফিল করোনি? সত্যি বলতে আমি কখনো তোমার মতো এতগুলো ভাবিনি। তা ভাববে কেন? সারাদিন শুধু ছাইপাশ গিলে কষ্ট দমিয়ে রাখবে। আজ থেকে ওইসব ছাইপাশ খাওয়া বন্ধ করে দিলাম। ঠিক আছে ময়ূরী জান। আচ্ছা এখন বলো তো, এই মুহূর্তে তুমি কোনটায় আছো? মানে? এই যে তুমি বললে না, তুমি খুব খুশি হলে অথবা খুব কষ্ট হলে আকাশের দিকে তাকিয়ে থাকো, তাহলে এখন কোন কারণে তাকিয়ে আছো আকাশের দিকে? আদিত্যের গলা জড়িয়ে ধরে বলে উঠলাম আমি, একটু খুশি একটু কষ্ট, দুটো মিলিয়েই যে অস্পষ্ট। মানে কি? মানে হলো এই মুহূর্তে দুটোই হচ্ছে আমার, খুশিও লাগছে আবার কষ্টও হচ্ছে। আমার কথা শুনে আমার গলা জড়িয়ে ধরে বলল আদিত্য, খুশি বা কেন লাগছে আর কষ্টই বা কেন লাগছে? খুশি লাগছে, আমি আমার ভালোবাসার মানুষের সাথে আছি, তাকে এত এত ভালোবাসি আর সে আমায় ভালোবাসে। হাসলো আদিত্য। তারপর বলে উঠল, খুশি হওয়ার কারণটা তো জানলাম, এখন কষ্ট হওয়ার কারণটা? কষ্ট যেটা হচ্ছে সেটা হলো আমার পরিবার, আমার আপন মানুষগুলো যে আমায় ঘৃণা করে। প্রিয় ছোট ভাই ঘৃণা করে খুব। কতদিন হয়ে গেল ওদের সাথে দেখা বা কথা হয়নি আমার। কেমন আছে ওরা এটাও তো জানা হয়নি। বলতে বলতে চোখ বেয়ে পড়ল। আদিত্য আমায় শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না ময়ূরী জান, সব ঠিক করে দিব খুব তাড়াতাড়ি। বিনিময়ে আমি কিছুই বললাম না। আদিত্যের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরলাম আমি। কিছুক্ষণ পর হুট করে কোলে তুলে নিল আদিত্য আমাকে। তারপর বিছানায় শুইয়ে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সূর্যের ফুরফুরা আলোতে ঘুম ভাঙল আমার। পাশে আদিত্যকে না দেখে আবার অবাক হলাম আমি। ঘড়ির কাঁটায় 7টা বাজে। এত তাড়াতাড়ি আদিত্য গেল কোথায়?
বেশি কিছু না ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। চারদিক তাকিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেলাম। এদিকে সকালে উঠে আদিত্য চলে গেছে আরুষিদের বাসায়। আরুষির বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আদিত্যর লোকেরা। তাদের এমন কাজে আরুষির মা তার ছোট ভাই দুজন অবাক হলো। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছে আরুষির বাবা। এত লোক একসাথে ঢুকতে দেখে অবাক হয়ে বলল সে। এসব কি হচ্ছে? আর তোমরা কারা? এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? বিনিময়ে লোকেরা কিছু উত্তর দিল না, না দিয়ে তাদের মতো কাজ করতে লাগলো। এদিকে আরুষির বাবা রেগে মেগে বলে উঠলেন। কি হলো? তোমরা কথা বলছো না কেন? কে পাঠিয়েছে এখানে? এমন সময় দরজার সামনে থেকে আদিত্য বলে উঠল। চাপ নিবে না শ্বশুরমশাই, এইগুলো আমি নিয়ে আসছি। তুমি? আমি। কি ভেবেছিলেন আপনার জামাই কখন আসবে? না আপনাদের কি ভেবেছিলেন আপনার জামাই কখন আসবে? না আপনাদের বাড়িতে 10টা না 5টা না একমাত্র জামাই আপনার? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে নাকি শ্বশুরমশাই? তোমার ফালতু কথা বাদ দিয়ে আগে বলো এখানে কেন এসেছো, আর একা আসছো নাকি? মেয়েকে আনলে খুশি হতেন বুঝি? এই বলেই আদিত্য তার চোখের কালো চশমাটা খুলে সামনের টেবিলে রাখলো। এমন সময় আদিত্যর আনা লোকেদের মধ্যে একজন বলে উঠল। ভাই সব কিছু রাখা হয়ে গেছে। ঠিক আছে তাহলে তোরা যা, বাকিটা আমি একাই বুঝে নিব শ্বশুর মশাইয়ের সাথে। ঠিক আছে ভাই। এই বলে আদিত্যের লোকেরা চলে গেল বাইরে। আদিত্যর লোকেরা চলে যেতেই আদিত্য আরুষের বাবাকে বলে উঠল। তাই না শ্বশুর মশাই? আচ্ছা শ্বশুর মশাই, দাঁড়িয়ে থাকবেন তাহলে, বসবেন না? আদিত্যর কথায় কোনো হেলদোল হলো না আরুষের বাবার, যা দেখে আদিত্য রেগে গেছে, চেঁচিয়ে বলে উঠল। আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? বলে সজোরে হাতের পিস্তল দিয়ে টেবিলের উপর একটা বাড়ি মারলো। সাথে সাথে বাড়ির সবাই পুরো কেঁপে উঠল। আদিত্য আবার বলে উঠল। বসুন। সাথে সাথে আরুষির বাবা বসে পড়লো সোফায়। উনি বসতে আদিত্য জোরে জোরে দুবার শ্বাস ফেললো। নিজের রাগ কন্ট্রোল করে শান্ত গলায় বলে উঠল। দেখুন, এখানে আমি না কোনো ঝগড়া করতে না কোনো ঝামেলা করতে এসেছি। আমি চাই আপনাদের আর আরশির মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা সংশোধন করতে। তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, আমায় রাগাবেন না আর কথাকে থ্রেট হিসেবে নেবেন না, অনুরোধ হিসেবে নেবেন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এই যে শ্বশুর মশাই, এইমাত্র বললাম থ্রেট হিসেবে নিয়ে নেবেন না। তারপরেও আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। দেখুন শ্বশুর মশাই, যেটা হয়েছে সেটার জন্য আরশির কোনো দোষ নেই। যা করেছি সব আমি করেছি, তাই প্লিজ আরশির উপর আর রাগ করে থাকবেন না। ও যে আপনাদের ছাড়া ভালো নেই, আমি জানি আপনারাও আরশিকে ছাড়া ভালো নেই। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনার সব রাগ তো আমার উপর, প্লিজ তার শাস্তি আরশিকে দিবেন না। এই কয়েকদিনে এমন দিন নেই যেদিন আরশি আপনাদের কথা ভেবে কাঁদেনি। প্লিজ ওকে কাঁদাবেন না। প্লিজ সব ভুলে গিয়ে আবার আগের মতো করে আরশিকে আপন করে নিন, প্লিজ শ্বশুরমশাই। আরুষির বাবা আদিত্যর কথাগুলো চুপচাপ শুনে কিছুক্ষণ পর বলে উঠল। তুমি কি চাচ্ছ আমি তোমাকে জামাই হিসেবে মেনে নিব? আদিত্য আরুষির বাবার কথা শুনে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠল। আমি জানি আমায় আপনি কোনোদিনও মেনে নেবেন না, কারণ আমার কাজ সম্পর্কে এটুকু বলবো, আমি যে করি সেটা লোকদের ভালোর জন্য। যারা গরিবের টাকা ক্ষমতার জোরে কেড়ে নেয় তাদের আমি শাস্তি দেই। আর এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আপনাকে আমায় মেনে নিতে হবে না, শুধু আরশিকে মেনে নিলেই হবে। তবে মেনে নেবেন মানে এটা নয় ও আমাকে ছেড়ে দিয়ে। এটুকু বলে থামলো আদিত্য। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে উঠল। ছোটবেলা থেকেই আমি একা বেঁচে আছি, কখনো বাবা মার ভালোবাসা পাইনি, আর না পেয়েছি কোনোদিন ভাই বোনের ভালোবাসা। এই ভালোবাসার অভাবে এমন হয়ে গেছি আমি। তারপর আরশি আসলো আমার জীবনে আর আমায় ভালোবাসলো। তখন বুঝতাম ভালোবাসা আসল মানে, কিন্তু যতক্ষণ বুঝতে পেরেছি ততক্ষণে দেরি হয়ে গেছে, তাই এমনটা করতে হলো। সত্যি বলতে মা বাবার ভালোবাসা পেতে তো আমারও খুব ইচ্ছে হয় শ্বশুরমশাই, কিন্তু কি করার, ভাগ্যে নেই আমার। তাই আমি চাই না আমার জন্য অন্য কেউ বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তাই অনুরোধ শ্বশুরমশাই, আর আরশিকে কষ্ট দিয়েন না। এই বলে আদিত্য থেমে গেল। হয়তো আর কিছু কথা বললেই তার চোখ ভেসে আসতো। এদিকে দূর থেকে আরুষির মা আদিত্যের কথা শুনে খারাপ লাগলো। ছোটবেলা থেকে ছেলেটা বাবা মায়ের জন্য কষ্ট পাচ্ছে, আরও সেই কথা ভেবেও কষ্ট পাচ্ছে সে। এদিকে আরুষির বাবা চুপ করে বসে আছে, কিন্তু কিছু বলছে না। এমনটা নয় যে সে আরুষির জন্য কষ্ট পাচ্ছে না। আরুষিকে ভালোবাসে তো খুব, কিন্তু তার এই চাপা কষ্ট কাউকে বোঝাতে দেননি আরুষির বাবা। বেশ কিছুক্ষণ পর আদিত্য বলে উঠল। কি
কি হলো শ্বশুরমশাই, কিছু বলবেন না? আদিত্যর কথায় আরুষির বাবা তার ভাবনা থেকে বেরিয়ে আসলো, তারপর বলে উঠল। তোমার বলা শেষ হয়েছে? তাহলে তুমি এখন আসতে পারো। এতক্ষণ পর আরুষির বাবার মুখে এমন কথা শুনে হাঁ হয়ে গেল আদিত্য। তারপর বলে উঠল। প্লিজ শ্বশুরমশাই। তোমার আর কোনো কথা শুনতে চাই না। এই বলেই আরুষির বাবা সোফা থেকে উঠে সোজা উপরে চলে গেলেন। এদিকে আদিত্য মাথা নিচু করে বসে রইল। এমন সময় আদিত্যর সামনে এসে বসলো আরুষির আম্মু। আদিত্যের মাথায় হাত দিয়ে বলল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেমন আছে আমার মেয়েটা? আপনাদের ছাড়া ভালো নেই শ্বশুর শাশুড়ি মা। বিনিময়ে আরুষির মা কিছুই বলল না। আদিত্য আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে বাড়ি থেকে। গাড়িতে ঢুকতে ঢুকতে গিয়ে আরেকবার পিছন ঘুরে আরুষির বাড়ির দিকে তাকিয়ে চলে গেল সে মন খারাপ করে। তারপর গাড়ি করে চলে গেল আদিত্য। কলিং বেল বাজতেই গিয়ে দরজা খুলে দিলাম আমি। সামনে ব্যক্তিদের দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। অবাক চোখে তাকিয়ে আছি আমি মানুষগুলোর দিকে, কারণ বাহিরে আমার বাবা মার ছোট ভাই দাঁড়িয়ে আছে। ওদের দেখে কি করব বুঝতে পারছি না। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এমন সময় আব্বু বলে উঠল, কি হলো, আমাদের ভেতরে আসতে বলবি না নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার কান্না দেখে আব্বু আমার মাথায় হাত দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, আর কাদা লাগবে না, আমরা তো চলেই এসেছে। আব্বু আম্মু তোমরা আমায় ক্ষমা করে দিয়েছো। সব কথা কি বাইরে বসেই বলবো? এই যা দেখছো, আমি একদম ভুলেই গেছিলাম। আসো। মা, বাবা, রোহান, তারপর তারা তিনজনের ভেতরে এসে বসলো। আমি তাদের সবাইকে বসতে দিয়ে বলে উঠলাম, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। কই যাস? একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে খুশি হয়ে উপরে উঠে চলে গেলাম আমি। তারপর রুমে ঢুকে ফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে সোজা আদিত্যকে ফোন করলাম। প্রথম কলে আদিত্য ফোন তুলে নিল। তারপর আমি তাকে বললাম, তুমি কোথায় আদিত্য? আমি চেম্বারে। আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আদিত্য হলো একজন ডাক্তারও। ও একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে প্লিজ? এমার্জেন্সি আছে। কি হয়েছে, সব ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে, তুমি চলে আসো প্লিজ বাসায়। আচ্ছা দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমিও খুশি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে আব্বু আম্মুকে বললাম, তোমরা কি খাবে বলো, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো তোমাদের। এখন কিছু লাগবে না, জামাই আসুক, আমরা একসাথে খাবো। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি নিশ্চুপভাবে নিচে গিয়ে বসে পড়লাম। তারপর আব্বুর হাত ধরে বলে উঠলাম, তুমি আমাদের মেনে নিয়েছো? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? সেটা আদিত্য আসলেই বলবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমাদের জন্য চা বা কফি নিয়ে আসছি। ঠিক আছে। তারপর আমি উঠে চলে আসলাম রান্নাঘরে। আমার পেছনে পেছনে আম্মু চলে আসলো। আম্মুকে দেখে আমি জড়িয়ে ধরে বলে উঠলাম, সরি আম্মু। ঠিক আছে, এখন বল তো এখানে কেমন আছিস? আগের যেমন ছিলাম এখন তার থেকেও খুব ভালো আছি। একটা কথা বলবো? বল। হঠাৎ করে তোমরা এইভাবে এইখানে? আমার কথা শুনে আম্মু অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন, তুই কিছু জানিস না? কি জানবো? কেন, আদিত্য তো আজকে গিয়েছিল আমাদের বাসায়। তারপর আম্মু সব বলতে শুরু করলো। আদিত্যের বাড়িতে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সব কিছু শুনে আমি কি রিয়াকশন দেব ভুলে গেছি। কয়েক ঘন্টা পর কলিং বেল টিপ দিতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম আমি। আমায় দেখে বলে উঠল, কি হয়েছে? আগে ভেতরে চলো তো। এমন সময় সোফায় বসে চা খাচ্ছিল বাবা, আর মা পাশে বসে রোহান তাদের দিকে তাকিয়ে রীতিমতো অবাক আদিত্য। তখন তো আদিত্যের এমন চাহনি দেখে আব্বু বলে উঠল, কেমন দিলাম জামাই? জামাই শব্দটা শুনে আদিত্য অবাক হলো। তার মানে আমরা শুধু আমার মেয়েকে নয়, তোমাকেও মেনে নিয়েছি জামাই। আদিত্য খুশি হয়ে আরুষির আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর বলে উঠল, আমি ভাবতেই পারিনি শ্বশুরমশাই আপনি আমাকেও মেনে নেবেন। মেনে তো নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। বলুন। যেহেতু তোমাদের বিয়েটা হুট করে হয়েছে, তাই আমি চাচ্ছি ছোট্ট একটা পার্টি দিব তোমাদের নামে। ও এই ব্যাপার, আমার কোনো আপত্তি নেই শ্বশুরমশাই। তারপর পুরো দুপুরটা হাসি খুশিভাবে চলে গেল। এত সহজে সবটা হয়ে যাবে ভাবতে পারেনি আরুষি। রাত 9টা। ডাইনিং টেবিলে বসে আছে মা, বাবা, আদিত্য, আরুষি সবাই। প্রথমে বাবা, তার পাশে আদিত্যর পাশে আরুষি, তারপর মাঝখানে ওর পাশের রোহান।
আজকে আরুষি রান্না করেছে। আজকে সবাইকে খুব খুশি, তাই আজ রাতে আম্মু আমায় খাইয়ে দিবে। কতদিন হয়ে গেছে মা হাতে ভাত খাইনি। প্রথম লোকমা আমার মুখে তুলে দিল, খাবার খেয়ে নিলাম, তারপরে রোহানকেও দিল। এইদিকে আমাদের কাজে আদিত্য আম্মুর দিকে তাকিয়ে রইল, তার কাছেও ভালো লাগছে। তারও একটা ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাইয়ের মতো শালা আছে। এইসব ভেবে মুচকি হাসলো আদিত্য। এমন সময় তার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে আম্মু বলল, হা করো। বিনিময়ে আদিত্য কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে রইল আম্মুর মুখের দিকে। আদিত্যের চাহনি দেখে আম্মু বলে উঠল, আজ থেকে আমি শুধু আরশির মা নই, তোমারও মা আমি। আর মায়ের কথা শুনতে হয়। হা করো। আম্মুর কথা শুনে আদিত্যর চোখ ভেসে আসলো। আদিত্য খুশি হয়ে মার হাত থেকে এক লোকমা খাবার খেয়ে নিয়ে আম্মুর হাতে চুমু দিয়ে বলল, আমিও আপনার জামাই নই মা, ছেলে। এইদিকে আমরা দুই ভাই বোন এদের কাণ্ড দেখে বলে উঠলাম, এখন তো আমরা কেউ নই, শুধু ওনাকে আদর করলেই হবে, আমাদেরকেও করতে হবে। সাথে সাথে আম্মু আদিত্য দুজনেই হেসে দিল। খাবার খাওয়ার পুরো মুহূর্তটা অসাধারণ ছিল। আজকে রাতে বাবা মা আর রোহান আমাদের সাথেই থাকবে, ভাবতে আরো খুশি লাগছে। রাত 11টা। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আদিত্য। আজকে সে খুব খুশি, আর তার সাথে নিজের মা বাবাকেও খুব মনে পড়ছে তার। আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখছে আদিত্য। এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরলো আরুষি। আচমকা এমনটা হওয়ায় আদিত্য তো ঘাবড়ে পরক্ষণে নিজেকে সামলে নিল। সারা বাড়িতে আদিত্যকে কোথাও না পেয়ে ছাদে চলে আসি আমি। তারপর আদিত্যকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠলাম, আজকে আমি খুব খুশি। বিনিময়ে আদিত্য কিছুই বলল না, চুপ করে রইল। আদিত্য চুপ থাকতেই আবারও বলে উঠলাম, কি হলো, কিছু বলছো না যে? তুমি খুশি তো? খুব খুশি। আর তুই? আমিও। আমার আর কোনো কষ্ট নেই, মাই কিউট জামাই। এখন থেকে আমিও খুব খুশি থাকবো। থুকু, আমরা খুব খুশি থাকবো। আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? তেমন কিছু নয়, মা বাবার কথা মনে পড়ছে খুব। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার। আমি আদিত্যের সামনে গিয়ে ওর গাল দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, এত মন খারাপ করতে নেই, আমার মা বাবা আছে না, আমার মা বাবা মানেই তোমার মা বাবা। বলে জড়িয়ে ধরলাম আদিত্যকে। কিছু না বলে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। মাঝখানে কেটে গেল 2 দিন। আজকে আরুষির বাড়িতে আদিত্যর আরুষের বিয়ে উপলক্ষে বড় অনুষ্ঠান হবে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়িটাকে ফুল দিয়ে অসম্ভবভাবে তৈরি করে রাখা হয়েছে। পার্লার থেকে বিউটিশিয়ান এসেছে আরুষিকে সাজাতে। আজকে আরুষি অসম্ভব খুশি, সাথে আদিত্য। হয়তো কেউ বিশ্বাস করতে পারছে না, এত সহজেই সবটা মেনে নিয়েছে সবাই। আজকে আদিত্য সাদা শেরওয়ানি পরেছে, সাথে সাদা জুতো, হাতে ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। অল্প সাজিয়ে অসাধারণ লাগছে আদিত্যকে। আর অন্যদিকে আরুষিকে আজকে রেড সাদা কম্বিনেশনে মিশ্রিত একটা লেহেঙ্গা পরানো হয়েছে। চুলগুলো গর্জিয়াসভাবে খোপা করা, মুখে ভারী মেকআপ, গলায় ভারী জুয়েলারি, হাতে চুড়ি, চোখে আইলাইনার, মাস্কারা সহ পুরো গর্জিয়াস মেকআপ দিয়ে সাজানো হয়েছে তাকে। তাকে অসম্ভব সুন্দর লাগছে। আজকে সিঁড়ি বেয়ে নিচে নামছে আদিত্য আর আরুষি। পুরো অনুষ্ঠানের মানুষের চোখ এখন ওদের দিকে। আরুষির বাবার সব বন্ধুরা সহ সেদিন বিয়ে বাড়িতে যারা যারা তাদের অনেকেই আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে। সবাই শুরুতে একটু কিন্তু করলে পরক্ষণে আরুষির বাবা বলে দেয়, যেটা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। তার চেয়ে যেটা হয়েছে সেটাকে এনজয় করুন। সারাদিন গান বাজনা, নাচ, খাওয়া দাওয়া, ফটোশ্যুট সহ বিভিন্ন আনন্দের সঙ্গে কেটেছে দিনটি। এক কথায় বললে পুরো হ্যাপি এন্ডিং। রাত 8টা। আরুষির বান্ধবীরা আরুষিকে খুব সুন্দর করে আবার সাজিয়ে বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এক কথায় বলতে গেলে আজকে আদিত্য আর আরুষির বাসর রাত। একরাশ ভয়, ভালো লাগা সব কিছু নিয়ে বসে আছে আরুষি। আজকে আরুষির রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সব কিছু আরুষির বন্ধু বান্ধবীদের কাজ। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে আরুষি নড়ে চড়ে বসলো। আদিত্যর সামনে আসতেই আদিত্যকে সালাম দিল আরুষি। আচমকা এমনটা হওয়ায় একটু ঘাবড়ে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সালামের জবাব দিল আদিত্য। তারপর পুরো রুমটা দেখতে লাগলো। রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আদিত্য জানতো না। এজন্যই তখন আরুষির বান্ধবী হাসতে হাসতে বলেছিল, শুভরাত্রি দুলাভাই। শুভরাত্রি দুলাভাই। আদিত্য হাসলো। তারপর আরুষির সামনে বসে আরুষির মাথার ঘুমটা খুলে দিয়ে বলল, আজকে আমার ময়ূরী জানকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু
সাথে সাথে আরুষি একটু গম্ভীর গলায় বলল, তার মানে এখন ভালো লাগছে না? সেটা কখন বললাম? এই মাত্রই তো বললেই। আর অনুষ্ঠানে আমার বান্ধবীদের সাথে এত গা ঘেঁষে ছবি তোলার কি ছিল? এতক্ষণ পর আদিত্য বুঝতে পারলো আরুষি কেন গম্ভীর মুডে আছে। বিছানার উপর দাঁড়িয়ে বলে উঠল, এই জন্যই মহারানী রেগে বোম হয়ে আছে। তবে যাই বলো, তোমার বান্ধবীরা কিন্তু খুব সুন্দরী। কি বললে তুমি? আদিত্যের কলার চেপে ধরে। এটা কি করছো? আরুষির কাজে অবাক হয়ে। আমায় রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকালে একদম চোখ উপড়ে ফেলবো বলে দিলাম। বলে কি না আমার বান্ধবীদের সুন্দরী দেখতে। তোমার আরে ওটা তো মজা করে বলছি। মজার গুষ্টি গিলাই। থাকো তুমি, আমি গেলাম। এই বলে যেই না আরুষি বিছানা থেকে নামতে যাবে, সাথে সাথে আদিত্য আরুষির হাত ধরে দিল টান। সাথে সাথে আরুষি এসে পড়লো আদিত্যের বুকে। আচমকা এমনটা হওয়াতে আরুষি ভেবাচাকা খেয়ে গেল। তখন আদিত্য আরুষির হাত চেপে ধরে বলে উঠল, বাসর রাতে এইভাবে চলে গেলে চলবে নাকি? মানে কি? মানে বোঝাচ্ছি তোমায়। এই বলে আদিত্য 4 ঠোঁট এক করে দিল। আরুষিও রেসপন্স দিতে লাগলো। আদিত্য আরুষির ঘাড়ে সহ শরীরে কিস করতে লাগলো। আদিত্য আরুষির নাভিতে একটা কিস করলো। সাথে সাথে আরুষি কেঁপে উঠল। আদিত্যকে শক্ত করে খামচে ধরল। আর ভিতরে যাওয়ার দরকার নাই। আমাদের লেখক ভদ্র পোলা, তিনি বাসর করে নাই, তাই আর কিছু জানে না। বাসর করলে আপনাদের জানিয়ে দিবে। তারপর দুজনে ভালোবাসার সাগরে তলিয়ে গেল। রাগ অভিমান খুনসুটি দিয়েই দিন কাটাচ্ছে আদিত্য আরুষির জীবন। দেখতে দেখতে কেটে গেল পুরো 5 বছর। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিত্য, চেঁচিয়ে বলছে, আরুষি, কোথায় তুমি? আমার টাই কোথায়? আরে ড্রয়ারে আছে, দেখো। আমি পাচ্ছি না, তুমি আসো। পুরোপুরি একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আরুষি। এদিকে আরুষি এখনো না আসায় আদিত্য আবার চেঁচিয়ে বলল, কি হলো আরুষি? কিছু না। আদিত্য ঘুরে তাকাতেই তার ছেলে আয়ুষের গলার টাই দেখে বলে উঠল। এটা কি করছো তুমি? সাথে সাথে আদিত্যর ছেলে আয়ুষ হাততালি দিয়ে বলে উঠল, আমায় কেমন লাগছে পাপা? খুব সুন্দর লাগছে সোনা। আসলো আয়ুষ। আয়ুষ হলো আদিত্য আর আরুষির ছেলে। আদিত্য আবার বলে উঠল, কিন্তু এখন যেটা দিতে হবে পাপাকে। আমি দিব না। এইটা কি হচ্ছে আয়ুষ? বাবা বলছে না তার লাগবে, এখন দাও বলছি। বাবা আমি পচা, খালি বকে। ঠিক বলছো, আমি পচ্চা। কি? আমি পচা? সোনা, তুমি এখন বাইরে গিয়ে খেলো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। আয়ুষ আর কিছু না বলে চলে গেল। এদিকে আরুষি হাবলার মতো তাকিয়ে রইল আদিত্যের দিকে। তারপর বলে উঠল, এটা কি করলে? টাইটা নিয়েই চলে গেছে তো। এদিকে আদিত্য একটু একটু করে সামনে আগাতে আগাতে বলল, ভাবছি আজকে আর কোথাও যাব না, বাড়িতে থাকবো। এটা কি করলে? সেটাই তো বলবো এখন। যেই না আদিত্য এগোতে গেল, সাথে সাথে আরুষি দিল দৌড়। আর আরুষির পিছনে আদিত্য দিল দৌড়। পুরো রুমে দুজনে ছুটাছুটি করছে। আর এভাবেই খুনছুটি ভালোবাসায় কাটছে আদিত্য আরুষির জীবন।